আসসালামু আলাইকুম। আজকে একটু দেরি হয়েছে লাইভে আসতে, বাইরে আবহাওয়া জনিত কিছু ঝামেলা ছিল, আমি বাইরে ছিলাম, আসতে একটু দেরি হয়ে যাবে, লাইভটা শুরু করতে কিছুটা দেরি হলো। তোমরা যারা জয়েন করতেছো তারা সবগুলো গ্রুপে লাইভটা শেয়ার করো এবং সব বন্ধুদেরকে জয়েন করতে বলো, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ নিজের গ্রুপগুলো লাইভটা শেয়ার করে দাও। লাইভটা শেয়ার করে দেওয়ার পর বন্ধুদের মেনশন করো, সবাই লাইভে জয়েন করো। আমি দেখি। ওকে, আমি একটু অপেক্ষা করছি, তোমরা সবাই একটু গ্রুপগুলোয় লিংকটা শেয়ার করে দাও। ওকে, মোটামুটি অধিকাংশ গ্রুপেই লাইভটা শেয়ার করা হয়েছে, তোমরা প্রায় সবাই চলেও আসছো। সবাই একটু নিজের ফ্রেন্ডদের মেনশন করো, প্রত্যেকে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা লিখে কমেন্ট করো। মানে একটু দেখ সবাই দেখতে পাচ্ছে কিনা ঠিক মতো। আচ্ছা, তোমরা জানো যে আমি মোটামুটি সবার কমেন্ট পড়ার চেষ্টা করি, যার যে সমস্যা আছে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। তাই তোমাদের কারো কোনো সমস্যা হলে, কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবা, আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আবারও বলছি, ফ্রেন্ডদেরকে মেনশন করো, আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা কমেন্ট করে জানাও। মানে ঠিকমতো শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? কোনো কিছু নিয়ে কোনো সমস্যা নেই তো? ওকে, ঠিক আছে, শুরু করি তাহলে। আগের দিন শ্বাসক্রিয়া শ্বসন পড়াইছিলাম, কারো কি কোনো সমস্যা আছে? সবকিছু মনে আছে তো মোটামুটি? একটা কঠিন প্রশ্ন করে ফেলি, বলতো যদি কোনো কারণে ফুসফুসে পেটে যে ফাঁকা জায়গা তৈরি করে, ফুসফুসে পেটে যে ফাঁকা জায়গা তৈরি করে, যদি কোনো কারণে ফুসফুস পেটে যে, ফুসফুসের অ্যালভিওলাস পেটে যে ফাঁকা জায়গা তৈরি হয়, তাহলে তাকে কি বলে? অ্যালভিওলাস পেটে ফাঁকা জায়গা তৈরি হলে তাকে কি বলে? এই প্রশ্নটা সবাই একটু উত্তর করো, আমি দেখবো কার কেমন মনে আছে। তোমাদের জন্য একটা খুশির খবর বলি, তোমাদের অলরেডি ক্লাস নিচ্ছে মিসবা আশরাফ ভাইয়া এবং তাশরিফ রুদ্র ভাইয়া, তোমরা দুজনকে মনে হয় চিনো, তাশরিফ রুদ্র মিসবা ভাইয়াকে চিনো। ভাইয়াদের আজকে প্রথম পেশাগত পরীক্ষার রেজাল্ট দিয়েছে এবং দুইজনেই খুব ভালো মার্কস নিয়ে পাস করছে। তাই তোমাদের সবার দায়িত্ব ভাইয়াদের মেনশন করে কনগ্রাচুলেট করা, বা মেনশন না করেই কনগ্রাচুলেট করা। আমার পক্ষ থেকে ওদের দুজনের জন্য অসংখ্য অভিনন্দন। অসংখ্য অভিনন্দন আসলে হয় না, অনেক অভিনন্দন। আচ্ছা, উদ্ভিদের প্রজনন, ভাইয়া মানুষের প্রজনন না হয় মানিয়ে নিয়ে গেল, উদ্ভিদের প্রজননও আজকাল পড়তে হবে বাবু। উদ্ভিদ তো এমনিতেই, উদ্ভিদের প্রজনন কি এত ইন্টারেস্টিং? হ্যাঁ, এই উদ্ভিদের প্রজনন কিভাবে হয়, এর মধ্যে গভীর তথ্য লুকিয়ে আছে। এই তথ্যগুলাই আজ তোমাদের সামনে আমি উপস্থাপন করব। খেয়াল করো, উদ্ভিদের প্রজনন কি কিভাবে হতে পারে। উদ্ভিদের প্রজনন যৌন প্রজনন হতে পারে, এটাই তোমাদের ইন্টারেস্ট সবচেয়ে বেশি। অযৌন প্রজননও হতে পারে, পরীক্ষা এটা থেকে আসে বেশি, যেহেতু তোমার এটা ইন্টারেস্ট বেশি, তাই পরীক্ষা এটা থেকে কোশ্চেন আসে বেশি। আর সবথেকে কঠিন যেটা মনে রাখা, সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস, দেখো ম্যাঙ্গো বলে আছে, ম্যাঙ্গো আছে কিন্তু উ ম্যাঙ্গো কিন্তু নাই। দেখছো, ছেলেদের কিন্তু এখানে অগ্রাধিকার আছে, এই কারণে ম্যাঙ্গো, উম্যান গো নাই। তো মিস্টার ম্যাঙ্গো আছে দেখবা, মিসেস ম্যাঙ্গো কিন্তু নাই। তো মেয়েদের রেখে আমাদের সমাজ সামনে এগিয়ে যাচ্ছে, তো নারীবাদীরা কি এটা কখনো মেনে নিবে? নারীবাদীরা এটা কখনো মেনে নিবে না। তাই নারীবাদীদের জন্য হচ্ছে এই পার্থেনোজেনেসিস, যে শুক্রাণুকে লাগবে না, আমি একা একাই প্রজনন করব, এটাই হচ্ছে পার্থেনোজেনেসিসের বেস। তো আমি এক একটা করে সবগুলা পড়াবো, ঠান্ডা মাথায় খেয়াল করো। তাহলে উদ্ভিদের প্রজনন কয় প্রকার বললাম? 3 প্রকার, যৌন জনন, অযৌন জনন আর পার্থেনোজেনেসিস। টান দিনটা কি কি বললাম? যৌন, অযৌন, পার্থেনোজেনেসিস। চলো খেয়াল করি এবার এক একটা করে। তো যৌন জনন, তো তুমি যদি কারোর সাথে যৌন জনন করতে চাও, তোমার সবার আগে কি করতে হবে? পটাইতে হবে। কি দিয়ে? ফুল দিয়ে। তাই মনে রাখবা, সবার আগে মনে রাখবা ফুল, এটা বংশ বিস্তারের জন্য রূপান্তরিত বিটপ।
ইকো হতে পারে একটু। বংশ বিস্তারের জন্য রূপান্তরিত বিট অফ, এই অর্থাৎ প্রথম কোশ্চেন এবং খুব নামকরা কোশ্চেন, যে বংশ বিস্তারের জন্য রূপান্তরিত বিট অফ কোনটি, বা শুধুমাত্র রূপান্তরিত বিট অফ কোনটি? উত্তর ফুল। তাহলে রূপান্তরিত বিট অফ কোনটি? উত্তর কি? ফুল। সবাই মনে রাখবা। আচ্ছা, অনেক আগের প্রশ্নের কোনো উত্তর আছে? প্রথম প্রশ্নের এমফাইসেমা লিখছে, তাই না? কে লিখছে? রাশেদ। রাশেদ, থ্যাংক ইউ রাশেদ। আচ্ছা, খেয়াল করো তাহলে, বংশ বিস্তারের জন্য রূপান্তরিত বিট অফ, বংশ বিস্তারের জন্য রূপান্তরিত বিট অফ কোনটা? ফুল। তাহলে ফুল হচ্ছে বংশ বিস্তারের জন্য রূপান্তরিত বিট অফ। এই টার্মটুকু আমরা মনে রাখবো। এই যৌন জনন যখন আবৃত বীজ উদ্ভিদের ক্ষেত্রে আমরা হিসাব করব, তখন আমরা দেখব আবৃত বীজ উদ্ভিদের যৌন জনন হচ্ছে ওগ্যামাস ধরনের। আবৃত বীজ উদ্ভিদের যৌন জনন হচ্ছে ওগ্যামাস ধরনের। তাহলে আবৃত বীজ উদ্ভিদের যৌন জনন কেমন? উত্তর ওগ্যামাস ধরনের। ঠিক আছে, এইটুকু মনে রাখতে হবে। তাহলে বংশ বিস্তারের জন্য রূপান্তরিত বিট অফ ফুল, আবৃত বীজ উদ্ভিদের যৌন জনন কেমন? ওগ্যামাস ধরনের। উদ্ভিদের প্রজনন কয় প্রকার? 3 প্রকার: যৌন জনন, অযৌন জনন আর পার্থেনোজেনেসিস। তাহলে আমার প্রশ্ন হচ্ছে তোমার কাছে যে বিট অফ কোনটা? সবাই কমেন্টে উত্তর লিখবা যে ভাইয়া এটাকে বিট অফ বলে। এবং সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আবৃত বীজি উদ্ভিদের যৌন জনন কেমন? আবৃত বীজি উদ্ভিদের যৌন জনন কেমন? একদম সহজ, কেবল বলছি, সবাই উত্তর দুটা লিখে ফেলো। আর কি স্পোরিয়াল, এটা থেকেই আসলে ডিম্বাণুর শুরু, বা ডিম্বাণুর যাই বলি সবকিছু শুরু হবে কই থেকে? আর কি স্পোরিয়াল থেকে এটা বিভাজিত হয়। তো আর কি স্পোরিয়াল কি বললাম? ডিম্বাণুর শুরু। তাহলে ডিম্বাণুর শুরু আর কি স্পোরিয়াল, আর শুক্রাণুর শুরু হচ্ছে পরাগমাতৃ কোষ বা পরাগরেণুর কোষ। তাহলে পরাগরেণুর কোষ হচ্ছে শুক্রাণুর শুরু, আর ডিম্বাণুর শুরু বা পুং গ্যামেটের শুরু হচ্ছে পরাগরেণু কোষ, আর স্ত্রী গ্যামেটের শুরু হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ। এই আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়, বিভাজিত হয়ে পরিধির দিকে তৈরি করে দেয়াল কোষ। তাহলে এই আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে পরিধির দিকে কি তৈরি করে? দেয়াল কোষ। চিন্তা করো, আমি এই বাসায় আছি, চারপাশে কি আছে? দেয়াল আছে। তাহলে পরিধি, আমি তো কেন্দ্রে আছি, তাহলে কেন্দ্রে, বাসার কেন্দ্রে কি থাকে? বিছানা থাকে। চারপাশে কি থাকে? দেয়াল থাকে। বিছানায় কি হয়? প্রজনন হয়। তাই আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে পরিধির দিকে দেয়াল কোষ তৈরি করে, আর কেন্দ্রের দিকে যেহেতু প্রজনন হবে তাই প্রাথমিক জনন কোষ তৈরি করে। তাহলে আর্কিস্পোরিয়াল কোষ দিয়ে কিন্তু আমি স্ত্রী গ্যামেটের শুরু করলাম, কেন্দ্রের দিকে প্রাথমিক জনন কোষ, পরিধির দিকে দেয়াল কোষ তৈরি করে। আমাদের বাসার দেয়াল, তোমার চারপাশের দেয়ালে তাকাও, দেখো ইট আছে, ইট। তো ইট মনে রাখবা যে 5 ইঞ্চি লম্বা, 3 ইঞ্চি চওড়া, তাই কয় স্তর বিশিষ্ট হবে? 3 থেকে 5 স্তর বিশিষ্ট। তাহলে দেয়াল কোষ কয় স্তর বিশিষ্ট হয়? যখন তোমাকে আমি জিজ্ঞেস করব, উত্তর দিবা 3 থেকে 5 স্তর। 1 2 3 4 5, কয়টা স্তর হলো? 5টা। এই 5টা স্তরের সব থেকে ভিতরের যে স্তর, কঠিন জায়গা পড়াচ্ছি, তাকেই বলি ট্যাপেটাম। তাহলে ট্যাপেটাম আসলে কোনটা বলো তো? এই 5টার মধ্যে সবচেয়ে ভিতরেরটাই বলছি ট্যাপেটাম। এই ট্যাপেটাম তাহলে করতে আসছে? উত্তর আর্কিস্পোরিয়াল থেকে। আর্কিস্পোরিয়ালের কোন অংশ থেকে? দেয়াল কোষ থেকে। দেয়াল কোষের কই থেকে? সবচেয়ে ভিতর থেকে। বুঝছো কিন্তু এখানে একটু একটু কঠিন, একটু কঠিন হবে না। তাহলে আমি আবারও বলি, আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে পরিধির দিকে দেয়াল কোষ, কেন্দ্রের দিকে প্রাথমিক জনন কোষ তৈরি করে। এই দেয়াল কোষ টোটাল 3 থেকে 5 স্তর বিশিষ্ট। সব থেকে ভিতরের স্তরের নাম বলতেছি ট্যাপেটাম। এই ট্যাপেটামের কাজ কি আর বর্ণ কি লাগবে? ট্যাপেটাম, ট্যাপা, টেপি, ট্যাপা, এই যারা ব্রাজিল সাপোর্ট করে বুঝছে, এদেরকে আমি বলি ট্যাপা, টেপি। কারণ এই ট্যাপারা কি কালার হয়? হলুদ কালার হয়। ব্রাজিলের কালার কি? হলুদ। আরো একটা জিনিসের কালার আছে হলুদ। অনেক ভাইয়া কি ব্রাজিলের সাপোর্টার? আর্জেন্টিনা। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে কি আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে পরিধির দিকে দেয়াল কোষ, আর কেন্দ্রে প্রাথমিক জনন কোষ তৈরি করে। কেউ কিন্তু আমরা ভুল করবো না, দেয়াল কোষের সবচেয়ে ভিতরের স্তরের নাম ট্যাপেটাম। এই ট্যাপেটামের কালার হলুদ, আর ট্যাপেটামের কাজ হচ্ছে এটা গলে যাবে, গলে পুষ্টি প্রদান করবে। তাহলে ট্যাপেটাম বিগলিত হয়ে পুষ্টি প্রদান করে।
ট্যাপেটাম বিগলিত হয়ে পুষ্টি প্রদান করে। এইটুকু আমরা সবাই মনে রাখবো, কেউ এই জায়গাটা ভুল করা যাবে না। আর এরপর পরাগরেণু কোষ, এটা নিয়ে আমরা পরে বুঝতেছি। কারণ ট্যাপেটাম কার পুষ্টি দেয়? দেয়াল কোষের পুষ্টি দেয় নাকি প্রাথমিক জনন কোষের পুষ্টি দেয়? এই জায়গাটায় প্যাচ আছে। ট্যাপেটাম পুষ্টি প্রদান করে তোমরা সবাই জানো, কিন্তু এই পুষ্টিটা দেয় আসলে জনন মাতৃকোষের পুষ্টি দেয়। এই জায়গাটা ভুল করা যাবে না, যাবে না, যাবে না। তাহলে অধ্যায়ের শুরুর এই পার্টটুকু কঠিন, না এটা তুমি ভুল করা যাবে না। তাহলে আর্কেস্পোরিয়াল কোষ, পরিধির দিকে দেয়াল কোষ, কেন্দ্রের দিকে প্রাথমিক জনন কোষ তৈরি করে। দেয়াল কোষ 3 থেকে 5 স্তর, সবচেয়ে ভিতরের স্তরের নাম ট্যাপেটাম। ট্যাপেটামের বর্ণ হলুদ। ট্যাপেটামের কাজ পুষ্টি প্রদান করা। কার পুষ্টি প্রদান করা? উত্তর প্রাথমিক জনন কোষের পুষ্টি প্রদান করা। আমার মনে হয় তোমার এই জায়গায় কোনো ভুল হওয়ার কথা না। সবাই দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা একটু আবার কমেন্ট করো, সবকিছু ঠিক আছে কিনা। আমি আসলে বুঝতেছি না ব্লাইং ট্রাইং হচ্ছে কিনা। ওকে, তাহলে আশা করা যায় এইটুকু তুমি পারবা। আমি একটু এই পার্ট থেকে কোশ্চেন করে আসি। বলে ফেলো যে দেয়াল কোষ কয় স্তর বিশিষ্ট হয় এবং দেয়াল কোষের সবচেয়ে বাইরের স্তরকে কি বলে? দেয়াল কোষ কয় স্তর বিশিষ্ট হয় এবং দেয়াল কোষের সবচেয়ে বাইরের স্তরকে কি বলে, এটা লিখে কমেন্ট করে ফেলো। ঠিক আছে, এরপর খেয়াল করো, জনন কোষের বাইরের এই পার্টকে বলে, এটাকে বলে এক্সাইন। বাইরের স্তরকে বলে বা বাইরের আবরণকে বলে এক্সাইন। আর ভিতরে পুরাটা যদি আবরণ দেয় তাহলে ভিতরের আবরণকে বলবো ইনটাইন। এই এক্সাইন আর ইনটাইনের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে বা বেসিক বিষয় আছে যেটা তোমার জানতে হবে। তাহলে এক্সাইন আর ইনটাইন, এক্সাইন বাইরে, ইনটাইন ভিতরে। এখন আমি যাচ্ছি একটা বিয়ে খাইতে। একটা বিয়ে খাইতে যখন যাব, একটু ক্রিম টিম কই, এই তো পেয়ে গেছি। দেখো আমার কাছে একটা লোশন আছে, এটার নাম হচ্ছে প্যারাশুট স্কিন পিওর লোশন। তো আমি মনে করো যে যখন বিয়েতে যাব তখন আমি লোশন মুখে লাগাবো, লাগাই সাজুগুজু করব। এরপরে মনে করো আমার কাছে আরো আছে, দেখো এখানে দেখতে পাচ্ছি আল্ট্রাসাউন্ড জেল। ও এটা তো ডাক্তারি জিনিস, সরি এটা লাগবে না। এরপরে মনে করো ক্রিম, লোশন, শ্যাম্পু এগুলো মুখে লাগাবো। লাগানোর পরে আমি সাজুগুজু করব, পাউডার লাগাবো মুখে, আটা লাগাবো, ময়দা লাগাবো, এরপর তিল সুজি লাগাবো। লাগানোর পরে আমি বিয়েতে যাব, যে আমি সেলফি তুলবো, ঠিক কিনা? এই আটা, ময়দা, সুজি মুখের বাইরে যে লাগাইলাম এটাকেই বলে অর্নামেন্ট। অর্নামেন্ট মানে গহনা টহনা, এগুলো তো বাইরে পরে, মানুষ ভিতরে তো পরে না, কারণ বাইরে পরে মানুষকে দেখাইতে হবে যে আমার গহনা আছে। তাহলে এক্সাইন বাইরে, তাই এটা অর্নামেন্টেড থাকে। কোনোভাবেই ভুল করা যাবে না যে কোনটা অর্নামেন্টেড পার্ট, এক্সাইন নাকি ইনটাইন। সত্য মিথ্যায় আসে, তাহলে অর্নামেন্টেড থাকে এক্সাইন, কারণ এটা বাইরে থাকে। ঠিক আছে, মেকআপ করি কই? বাইরে। বাবা গো বাবা, মেকআপ করি, মজা না? এরপরে এই মেকআপের যে ক্রিম লাগাচ্ছে এগুলা কেমিক্যাল, এগুলা লাগানোর কারণে স্কিনে কি হবে? বুম 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 ফুটো হয়ে যাবে, ফুটো হয়ে যাবে। এই এক্সাইনের এই ফুটাগুলাকে আমরা বলি জার্ম পোর। ঠান্ডা মাথায় বুঝে, এই জায়গায় কিন্তু ভুল করা যাবে না। তাহলে এক্সাইনের ফুটাগুলাকে কি বলতেছি? জার্ম পোর, যেটা সংখ্যায় 20টা পর্যন্ত হতে পারে। কয়টা পর্যন্ত হতে পারে? 20টা। সংখ্যায় কয়টা পর্যন্ত হতে পারে? 20টা। ট্যাপেটামের বর্ণ কি ছিল একটু লিখে কমেন্ট করে তো, ট্যাপেটামের রং কি ছিল? তাহলে জার্মপোর কি বললাম, কয়টা ছিদ্র হতে পারে জার্মপোরে? 20টা। এটা কি থাকে বললাম? অর্নামেন্টেড থাকে। এখন এই মেকআপ সামগ্রীর নাম যদি তোমাকে মুখস্থ করতে বলা হয়, এটা মেয়েরা ছাড়া দুনিয়ার কেউ পারবে না। তো আমি একদিন গেলাম আমার বোনের জন্য কিনতে, এবার যে কি কি কিনা লাগলো শোনো। স্ক্রাব, অ্যালোভেরা জেল, নাইট ক্রিম, ডে ক্রিম, মর্নিং ক্রিম, হোয়াইট টোন পাউডার, তারপরে ফেস ওয়াশ। তো সবাই এটা তো আমি আমারও আছে, তারপরে আরো অনেক কিছু আছে, এগুলা মেয়েদের জন্য কিনতে হয়। তারপরে যে আরে কি জানি বলে এটা রে, মুখে লাগাই সাদা হয়ে যায়, ফাউন্ডেশন। আরে ফাউন্ডেশন বাদে আরেকটা আছে, প্যানকেক, ফাউন্ডেশন। এই যে জিনিসগুলা, এইগুলার নাম মনে রাখা যায় না, এগুলা মনে রাখা কঠিন। তাই এক্সাইনে যেহেতু মেয়েরা মেকআপ করে, তাই এক্সাইনের উপাদানের নাম মনে রাখাও কঠিন। এক্সাইনের উপাদানের নাম হচ্ছে স্পোরোপোলেনিন। অনেক কেউ কি কোনো পড়ার মতো কমেন্ট করলে বলিস? সবাই হলুদ হলুদ কমেন্ট করতেছে। আমি কি হলুদ? আমি অবশ্যই আকাশ, কারণ পুরো আকাশটাই আমার। তাহলে খেয়াল করো,
স্পোরোপোলেনিন। আমি আবারও একটু ফিরে আসি পড়ায়, খেয়াল করে। এক্সাইন অর্নামেন্টেড থাকে, এক্সাইনে জার্ম পোর্ট থাকতে পারে কয়টা পর্যন্ত বললাম, 20টা পর্যন্ত থাকতে পারে, এবং এক্সাইনের প্রধান উপাদান হচ্ছে স্পোরোপোলেনিন। স্পোরোপোলেনিন, স্পোরোপোলেনিন, স্পোরোপোলেনিন। আর্জেন্টিনা সাপোর্ট করে নিন, স্পোরোপোলেনিন। কবিতা বানালাম, কত সুন্দর দেখছো, জনের চেয়ে সুন্দর কবিতা বানালাম। বাহ বস বাহ, কি আর কবিতা বানায়। এরপর খেয়াল করো ইনটাইন। ইনটাইনে একটা কথা মনে রাখতে হবে, অনলি একটা। প্রধান উপাদানের নাম হচ্ছে সেলুলোজ, কোনো ভুল করা যাবে না এখান থেকে। তাহলে আমি আবারও পড়ায় ফিরে আসি, ঠান্ডা মাথায় খেয়াল করি। এক্সাইন ইনটাইন থেকে কি পড়লাম? এক্সাইন অর্নামেন্টেড থাকে, এক্সাইনে জার্ম পোর্ট থাকতে পারে 20টা পর্যন্ত। এক্সাইনের প্রধান উপাদানের নাম স্পোরোপোলেনিন, ইনটাইনের প্রধান উপাদানের নাম সেলুলোজ, ইনটাইনের প্রধান উপাদানের নাম সেলুলোজ। শেষ। এইটুকু মনে রাখো, এনাফ। মনে রাখতে পারবা না? অবশ্যই পারবা। বলো, আর্কিস্পোরিয়াল কোষকে পুষ্টি প্রদান করা কার কাজ? আর্কিস্পোরিয়াল কোষকে পুষ্টি প্রদান করা কার কাজ? লিখে একটু কমেন্ট করে ফেল। এরপর চলে আসি পরাগরেণু কোষে চলে আসি। পরাগরেণু কোষে ঠান্ডা মাথায় খেয়াল করো, পরাগরেণু কোষে সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়, এটা দুইটা নিউক্লিয়াস আছে, বা পরাগরেণু নিউক্লিয়াস দুইটা নিউক্লিয়াসে ভাগ হয়, একটা নালিকা নিউক্লিয়াস আর একটা জনন নিউক্লিয়াস। এখন কোনটা বড় কোনটা ছোট? আসল কাজ করবে কে, নালিকা নিউক্লিয়াস না জনন নিউক্লিয়াস? অবশ্যই তুমি বুঝতে পারতেছো, আসল কাজ করবে জনন নিউক্লিয়াস। এখন এই জনন নিউক্লিয়াসটা বড় হবে নাকি ছোট হবে? তুমি খুব ভালোভাবেই জানো, মরিচ যেটায় ঝাল বেশি হয়, মরিচ যেটা ছোট হয় সেটাই ঝাল বেশি হয়। তাই জনন নিউক্লিয়াস ছোট এবং এটাই মূল প্রজননের কাজটা সেরে ফেলে। এখান থেকে এই কথাটুকু মনে রাখলেই খুশি। তাহলে পরাগরেণু কি বললাম? নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াসটা ছোট এবং এটাই দুইটা পরাগ মাতৃকোষ তৈরি করে, সরি দুইটা শুক্রাণু মাতৃকোষ তৈরি করে। তাহলে সোজা কথা, পরাগরেণু নালিকা নিউক্লিয়াস আছে, জনন নিউক্লিয়াস আছে, মূল প্রজননের কাজটা সারে কে? জনন নিউক্লিয়াস। মনে রাখতে পারবো সবাই? এরপর খেয়াল করো, আমি একটু আগেই বলছিলাম আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে তৈরি করছিল দেয়াল কোষ আর জনন মাতৃকোষ বা প্রাথমিক জনন কোষ। এই প্রাথমিক জনন কোষ থেকে ডিম্বাণু তৈরি হয় একটা, আর পোলার বডি তৈরি হয় 3টা। এই জায়গাটা খুব নাম করা জায়গা, পরীক্ষায় আসে যে প্রাথমিক জনন কোষে কি হয়? উত্তর মায়োসিস হয়। কোন বিভাজন হয় প্রাথমিক জনন কোষে? মায়োসিস হয়। একটা ডিম্বাণু তৈরি হয় এবং 3টা পোলার বডি তৈরি হয়। এই পোলার বডিগুলা প্রজননে অক্ষম, ডিম্বাণু প্রজননে সক্ষম। এটা ভুল করা যাবে না, এটা পরীক্ষায় খুব আসে। তাহলে এই পাশ থেকে আমি কিন্তু 2টা শুক্রাণু তৈরি করে আসছি, বা 2টা, আর এখানে ডিম্বাণু কিন্তু একটা। তাহলে একটা ডিম্বাণু 2টা শুক্রাণু। প্রথমে এটা পরে আসি, এখানে ত্রিমিলনে একটু পরে আসি। তার আগে এখানে যে পর্যন্ত বলে আসছি আমার মনে হয় সবাই বুঝতে পারছো। আমাকে একটু বলে আসো, ইনটাইনের প্রধান উপাদান কি? ইনটাইনের প্রধান উপাদান কি? আবারও রিপিট করি কোশ্চেন, ইনটাইনের প্রধান উপাদান কি? একটু কমেন্ট বক্সটা পড়বো নি। ওকে, দেখি পুষ্পিতা রয় লিখছে জনন কোষকে দেয় ট্যাপেটাম। আসলে ঐশী লিখছে ট্যাপেটাম। হ্যাঁ, আমি একটু ওই কোশ্চেনটা একটু রিভাইজ করে আসি তোমাদের সবার জন্য। এই জায়গায় কিন্তু প্যাচ আছে। আমি বলছিলাম যে আর্কিস্পোরিয়াল কোষকে পুষ্টি দেয় কি? আর্কিস্পোরিয়াল কোষকে কেউ পুষ্টি দেয় না, জনন কোষকে পুষ্টি দেয় হচ্ছে ট্যাপেটাম। ওকে, ঠিক আছে। আমি একটু কোশ্চেনগুলো উত্তরগুলো পড়তেছি। অমিতাভ অমি, রুয়েন আহমেদ, মুনতাসিম ফুয়াদ, এমডি জাহিদুজ্জামান জাহিদ, সায়ন্তনী শ্রাবন্তী, ইফাত জাহান, উরফা দারা, মৈত্রী পূজা, रायहानुल हक राही, क्या हिंदी बोला। मेरे हिंदी सुनकर आप लोगों को बहुत 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 हंसी आएगा, बट ये हिंदी अच्छा हिंदी है, एंड ये हिंदी सुनकर नरेंद्र मोदी भी बहुत 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 प्रेज करा। एक दिन वो मेरे साथ देखा भी करने चाहा, बट तुम लोगों को क्लास थका इसलिए मैं नहीं गया। तुम लोग मेरे हिंदी समझ भी जाएगा, क्योंकि ये हिंदी बांग्ला मिक्स्ड है, एंड मैं भी एक मूवी बना रहा हूँ। वो है बांग्लादेश इंडिया যৌথ प्रयोजना का मूवी है। वहां से मैं बहुत इंपॉर्टेंट एक रोल प्ले करेगा, एंड तुम लोग भी वो मूवी बहुत एंजॉय करेगा।
आई होप तुम लोग मेरा हिंदी बहुत अच्छी तरह से समझ रहा हूँ और बुझ रहा हूँ। तुम लोग जो नहीं बुझा वो मेरे पास आ जाओ, मैं तुमको हिंदी एकदम सहज भावे सिखा दूंगा, ठीक है? ओके। तुम लोगों को मेरे हिंदी लेकर कोई कंफ्यूजन नहीं थकना चाहिए। जो लोग विगत बছর मेरे पास पर चांस पा गया, उस लोगों के साथ बात करो। उस लोग तुमको मेरे हिंदी कैसा है, कितना अच्छा है, कितना सुंदर है, ये तुम लोगों को बुझा देगा, ठीक है? तो मैं पढ़ा पर जा रहा हूँ। আচ্ছা খেয়াল করো তো, আমার হিন্দি নিয়ে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে মেইল, কমেন্ট বক্স যে কোনো ভাবে জানাতে পারো। তোমাদের হিন্দি নিয়ে আমার প্রশংসাগুলো আমি অবশ্যই সুন্দরভাবে অ্যাকসেপ্ট করব। তো যে জিনিসগুলো বলতেছিলাম যে আমার এখানে কিন্তু কোনো সমস্যা থাকার সুযোগ নেই। পোলার বডি কয়টা হবে? উত্তর কিন্তু 3টা। পোলার বডি হবে 3টা। আর আমি একটু আগে কোশ্চেন করছিলাম ইনটাইনের প্রধান উপাদান কি? ইনটাইনের প্রধান উপাদান সেলুলোজ। এক্সাইনের প্রধান উপাদান ছিল স্পোরোপোলেনিন। আশা করা যায় এখান থেকে কোনো সমস্যা হবে না। ওকে, কেউ কিছু বলছে? ये लोग मेरे हिंदी सुनकर बहुत अच्छी खुशी हुआ। লিখতেছে একজন, ফাইম লিখছে যেটুকু হিন্দি জানতাম তাও ভুলে যাচ্ছি। আচ্ছা, যেটুকু অনন্তইরা বলছে রেস্ট ইন পিস হিন্দি। না, এরা আসলে আমার দরদ বুঝলো না। খেয়াল করো, আমরা এখন একটা ডিম্বক নিয়ে পড়াশোনা করি ফেলি। তো ডিম্বক এই ছবিটা আগে সব থেকে সহজ ছবি, তাই না? ডিমের ছবি আঁকলেই শেষ, একটু ঢং করে আঁকতে হবে। আগে ফেলি, এই হচ্ছে এটা ডিম্বক। ডিম্বকের ছবিটা আশা করি খুবই সুন্দর হয়েছে। অ্যাটলিস্ট আমার হিন্দি থেকে আরো অনেক বেশি সুন্দর হয়েছে নিঃসন্দেহে। তো এই যে বোটার মতো অংশটা, ডিম্বকের যে বোটার মতো অংশটা থাকে, একে আমি বলি ডিম্বক নাভি। কেন শিখাচ্ছি একটু পরে বুঝবা। ঠান্ডা মাথায় খেয়াল করো, বোটার মতো যে অংশটা থাকে তাকে বলছি ডিম্বক নাভি। ডিম্বক নাভি, ঠিক আছে? এই বোটার মতো অংশটা ডিম্বকের সাথে যে অংশটা দ্বারা যুক্ত তাকে বলতেছি, সরি এটা বলছি ডিম্বক নাড়ি। যে অংশটার সাথে যুক্ত তাকে বলছি ডিম্বক নাভি। এরপর খেয়াল করো, এরপর ঠান্ডা মাথায় খেয়াল করো যে এই যে ত্বক দিয়ে ঘেরা প্রধান টিস্যু, ত্বক দিয়ে ঘেরা প্রধান টিস্যু, এটাকে বলছি নিউসেলাস। এই দুইটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, এটা পরীক্ষায় কোনোদিন আসবেও না, সমস্যা নেই। পরীক্ষায় আসবে কোনটা? ত্বক দিয়ে ঘেরা প্রধান টিস্যুকে কি বলে? উত্তর নিউসেলাস। একটা কথা মনে রাখতে হবে, ত্বক দিয়ে ঘেরা প্রধান টিস্যুকে কি বলে? আমার বানানটা একটু উল্টে গেছে, খেয়াল করো। ত্বক দিয়ে ঘেরা প্রধান টিস্যুকে বলে নিউসেলাস। রিপিট করি, ত্বক দিয়ে ঘেরা প্রধান টিস্যুকে কি বলে? নিউসেলাস। এখন নিউসেলাস হচ্ছে ত্বক দিয়ে ঘেরা প্রধান টিস্যু, তাহলে পুষ্টি প্রদান করে, ডিম্বককে পুষ্টি প্রদান করা কার কাজ? উত্তর নিউসেলাসের কাজ। নিউসেলাসের বাইরের আবরণকে কি বলে? এই যে বাইরের আবরণ, এটাকে বলে ডিম্বক ত্বক। তাহলে পরীক্ষায় কোন লাইন আসবে ভাইয়া বলে দেন? ত্বক দিয়ে ঘেরা প্রধান টিস্যুকে কি বলে? উত্তর কি? নিউসেলাস। ডিম্বককে পুষ্টি প্রদান করা কার কাজ? উত্তর কি? নিউসেলাস। আর নিউসেলাসের বাইরের আবরণকে কি বলে? উত্তর ডিম্বক ত্বক। উত্তর ডিম্বক ত্বক। এখন আমার কাছে শুক্রাণু নাই, মানে আমার কাছে আছে, সরি মানে ডিম্বকটা কোনো শুক্রাণু পাচ্ছে না, ডিম্বকটা কোনো শুক্রাণু পাচ্ছে না। তাই ও যদি নিউসেলাস থেকেই যদি ভ্রূণ তৈরি করে, ঠান্ডা মাথায় খেয়াল করো, কোন ডিম্বক যদি নিউসেলাস থেকেই ভ্রূণ তৈরি করে তাহলে তাকে বলে অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনি। এই টার্মটা খুবই কঠিন, অ্যাডভেন্টিটিভ। সবাই আমার সাথে দেখে দেখে টাইপ করো, অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনি। আর আমি যখন ক্লাস নিব অবশ্যই হেডফোন ব্যবহার করবা, হেডফোন ব্যবহার করবা। আবারও রিপিট করছি, হেডফোন ব্যবহার করবা, ঠিক আছে? কারণ আসলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস পড়াই, তো এগুলা হেডফোন না ব্যবহার করলে এদিক ওদিক দিয়ে বের হয়ে যেতে পারে। একদম কানের ভিতর ঢোকা চাই, তার দিয়ে একদম কানের ভিতর ঢুকবে। যদি এদিক ওদিক দিয়ে উড়ে চলে যায় তাহলে তো সমস্যা, বুঝছো? খেয়াল করো, তাহলে আমি টার্মটা রিপিট করি, অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনি। অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনি। আবার দেখো, অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনি। তাহলে নিউসেলাস থেকে যদি ভ্রূণ তৈরি করি এটাকে বলবা অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনি। এটা পরীক্ষায় আসে, নাম করা প্রশ্ন। নিউসেলাস হচ্ছে ত্বক দিয়ে ঘেরা প্রধান টিস্যু। নিউসেলাসের কাজ কি? পুষ্টি প্রদান করা। একটা ডিম্বাণু যখন মায়োসিস বিভাজনের মাধ্যমে তৈরি হয় তখন সাথে কতগুলা পোলার বডি তৈরি হতে পারে? সাথে পোলার বডির সংখ্যা কত? প্রত্যেকে লিখে কমেন্ট করবা।
যেহেতু একটা সংখ্যা জিজ্ঞেস করে ফেললাম, তোমাকে আমি আরো একটা সংখ্যা জিজ্ঞেস করি। বলো তো ইনটাইনে জার্ম পোরের সংখ্যা কয়টা ছিল? ইনটাইনে জার্ম পোরের সংখ্যা কতগুলো ছিল? এই প্রশ্ন এবং আগের প্রশ্নটা ঠান্ডা মাথায় লিখে উত্তর দিয়ে দাও। খেয়াল করো, ডিম্বক ডিম্বক ঊর্ধ্বমুখী হতে পারে। ডিম্বক কেমন হতে পারে বললাম? ঊর্ধ্বমুখী হতে পারে, অধোমুখী হতে পারে। ঊর্ধ্বমুখী ডিম্বক হতে পারে, অধোমুখী ডিম্বক হতে পারে, পার্শ্বমুখী ডিম্বক হতে পারে। ঊর্ধ্বমুখী, অধোমুখী, পার্শ্বমুখী, বক্রমুখী। চলো পড়ে ফেলি। ঊর্ধ্বমুখী, অধোমুখী বা নিম্নমুখী, পার্শ্বমুখী, বক্রমুখী, এগুলার ডিম্বকের টাইপ। ডিম্বক এরকম হতে পারে। তো আমি এখন একটা গল্প শোনাবো, গল্পটা ভালোভাবে মনে রাখবা। ঊর্ধ্বমুখী, তো একবার কি হলো যে একটা ছেলে অনেক উপরে উঠে যাচ্ছে, প্রতিদিন উপরে উঠতেছে। এখন মানুষজন আমাদের সমাজে কাউকে উপরে উঠতে দেখলে কি করবে? টাইনে নিচে নামাবে। টাইনে অবশ্যই কিন্তু জামা কাপড় ধরে না, পা ধরে টানতে হবে। জামা কাপড় ধরে টানলে জামা কাপড় নিচে থেকে যাবে, সে উঠে চলে যাবে, উপর দিকে উঠে যাবে। তাহলে অবশ্যই পা ধরে টাইনে নিচে নামাইতে হবে। মানুষের নিচে নামানোর উপায় কি? তাকে খেয়াল করো ঠান্ডা মাথায়। যে গাছ বেয়ে উপরে উঠতেছে ওই গাছে সরিষার তেল ঢেলে দাও, তাহলে কি আর উপরে উঠতে পারবে? গ্রামের দিকে একটা খেলা আছে দেখবা, বাঁশের মাথায় মোরগ বেঁধে দিয়ে তারপর সবাই লুঙ্গিতে কাঁচা বেঁধে যে ওই করে আর কি, ওই গাছে লাফায় লাফায় উঠে হচ্ছে ওই মোরগ যে ধরতে পারবে মোরগ তার। এই খেলা যে যে দেখছো তারা একটু কমেন্ট বক্সে লেখো, আর যে যে খেলছো তারাও একটু কমেন্ট বক্সে নিজের নামটা বলো। এরকম একটা খেলা গ্রামের দিকে আছে। তো কেউ উপরের দিকে উঠতে গেলে সেই গাছে সরিষার তেল লাগাই দিলে সে কি আর উঠতে পারবে? না। তাই ঊর্ধ্বমুখীর একটা উদাহরণ হচ্ছে সরিষা। যে উপরে উঠতেছে তার যদি বিষ খাওয়াই দাও, তাহলে কি সে উপরের দিকে উঠতে পারবে? না। তাহলে তার উপরের দিকে উঠানো থেকে আটকানোর জন্য তার বিষ খাওয়াই দাও, আর নাইলে মরিচ খাওয়াই দাও। সরিষা, বিষ কাটালি, পানি মরিচ, গোলমরিচ বা পান, এইগুলা। তাহলে ঊর্ধ্বমুখীর উদাহরণ কিন্তু আমি শিখে ফেললাম। সরিষা, বিষ কাটালি, পানি মরিচ, এইটা মনে রাখবে, তিনটা পরীক্ষায় আসবে। সরিষা, বিষ কাটালি, পানি মরিচ। ঊর্ধ্বমুখী সরিষা, বিষ কাটালি, পানি মরিচ। যদি আমি কোনো জায়গা থেকে কোনো এক্সাম্পল বাদ দিই, কোনো জায়গা থেকে কোনো এক্সাম্পল পড়তে বারণ করি, তার মানে ওটা পড়া লাগবে না। কেন লাগবে না? পরীক্ষায় আসবে না। কেন পরীক্ষায় আসবে না? মইনুল ভাই বলছে আসবে না, তাই আসবে না, শেষ কথা, ক্লিয়ার। সবসময় আমি এভাবেই পড়াই, গত 3 বছর ধরে এভাবেই পড়াই আসছি এবং এভাবেই ছেলেমেয়ে চান্স পাচ্ছে। তাই কোনো কিছু নিয়ে টেনশন করার দরকার নেই। ভাইয়া যেটা বলছে ওইটাই সত্যি। তোমার নিজের কোনো কিছু সেকেন্ড বার ভাবার দরকার নেই। যেটা যেভাবে পড়তে বলবো ওইভাবে পড়বা, দেখবো চান্স হয়ে গেছে। একবার চান্স পেয়ে এসে বলবা যে জি ভাই আপনি যেটা বলছিলেন ওইটাই সত্যি। তাহলে ঊর্ধ্বমুখী উদাহরণ কি কি বললাম? সরিষা, বিষ কাটালি, পানি মরিচ, ঠিক আছে। নিম্নমুখী, তো একবার কি হলো, আমার পাশের বাসায় এক আন্টি ছিল, আন্টির নাম সীমা আন্টি, বুঝছো? তো সীমা আন্টির একটা ছেলে ছিল। তো সীমা আন্টির ছেলে সব সময় নিচতলায় একটা মেয়ে ছিল, ওই নিচতলার মেয়ের সাথে লাইন মারতো। তো সীমা আন্টির ছেলে নিচতলার মেয়ের সাথে লাইন মারতো, আর নিচতলার মেয়েটা আমার সাথে লাইন মারতো। লজ্জা পাচ্ছি না? বিষয়টা হচ্ছে, হ্যাঁ আসলে ঠিক। তো আর মেয়েটা আমার সাথে লাইন মারতো, সীমা আন্টির ছেলে মেয়েটার সাথে লাইন মারতো। এক ত্রিভুজাকার প্রেম কাহিনী। তো এই সীমা আন্টির ছেলেটা ত্রিভুজাকার কেন হবে? আমার দিকের থেকে কোনো দিক যাবে না। এই যে এরকম, এটা তো দ্বিকোণাকার প্রেম কাহিনী। এই যে হচ্ছে আমি, এই যে সীমা আন্টির ছেলে, আর এই যে হচ্ছে মেয়েটা, এইটাতে এইদিকে, এটাতে এইদিকে, একদম পারফেক্ট ভেক্টরের ছবি আছে, দেখছো? তো হচ্ছে এরপর ছেলেটা মেয়েটাতে অ্যাকসেপ্ট করে না, মেয়েটা তো অন্য কাউকে ভালোবাসে, তোমরা জানো অন্য কেউ কে। আর ছেলেটা মেয়েটার পিছনে ঘুরতে ঘুরতে ছেলেটার অধপতন হতে হতে একবারে নিম্নমুখী হয়ে গেছে ছেলেটা। এমন একবার নিম্নমুখী কে হয়ে গেছে? সীমার ছেলে। শীতে সিম, মতে মটর, ছেলেতে ছোলা। তাহলে সিম, মটর, ছোলা, সিম, মটর, ছোলা, এরা হচ্ছে নিম্নমুখী। ঊর্ধ্বমুখী বলছি সরিষা, বিষ কাটালি, পানি মরিচ। সরিষা, বিষ কাটালি, পানি মরিচ ঊর্ধ্বমুখী। অধমুখী বলছি সিম, মটর, ছোলা, সিম, মটর, ছোলা। চলে আসি পার্শ্বমুখীতে। পার্শ্বমুখীতে মনে রাখবা
বর্তমান এই যে খুলনার 7 রাস্তায় দেখবা কি ওই যে ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, কালকে রাতে একজন এসে অনেকটা ধরছে, অনেকটা ধরে বলছে বাবা, অনেক বলছে বাবা মানে বলছে বাবা খাবো, মানে অনেকটা বাবা বলেনি, অনেক তো ভয়ই পেয়ে গেছিল জোরে বাবা কেন বললো। তো বিষয়টা হচ্ছে এই যে ছোট ছোট খুদে খুদে বাচ্চা কাচ্চা এরাও বর্তমান আশেপাশে তাকালেই দেখতে পাবা, আশেপাশে তাকাবা দেখতে পাবা খুদে খুদে বাচ্চা কাচ্চারা আফিম খাচ্ছে। আফিম মানে হচ্ছে গাঞ্জা। তো আফিম মানে গাঞ্জা না? গাঞ্জা রাখি মনে আলাদা। আচ্ছা, গাঁজা আর আফিম কি আলাদা নাকি এক, এটা আমি আসলে জানি না। তোমরা কেউ জানা থাকলে একটু কমেন্ট বক্সে লিখে দিবা, আমার একটু জ্ঞান অর্জন হবে। তো যদি কেউ কমেন্ট বক্সে লিখো, হ্যাঁ, তাহলে আমার জ্ঞান অর্জন হবে। ঠিক। তো যেটা বলতেছিলাম যে আশেপাশে অনেক খুদে বাচ্চা কাচ্চা আফিম খায়, তাই পাশে তাকাবা দেখবা খুদে পোলা আফিম খাচ্ছে। তাই খুদে পানা, পতে পপি আর আফিমে আফিম। তাহলে পার্শ্বমুখীর উদাহরণ বলে ফেলো, খুদে পানা, পপি, আফিম। আই রিপিট, খুদে পানা, পপি, আফিম। এটা হচ্ছে পার্শ্বমুখী। চলে আসি বক্রমুখীতে। বক্রমুখী হচ্ছে সকাল, সকাল, সতে সরিষা, কালে কালকা সন্ধ্যা। তাহলে চলো পড়ে ফেলি। তাহলে বক্রমুখী হচ্ছে সরিষা, কালকা সন্ধ্যা। পার্শ্বমুখী হচ্ছে খুদে পানা, পপি, আফিম। অধমুখী হচ্ছে সিম, মটর, ছোলা। আর রতে রেডি, রেডি আরেকটা অ্যাড করে দিই, রেডি, সিম, মটর, রেডি, ছোলা। আর ঊর্ধ্বমুখী হচ্ছে সরিষা, বিষ কাটালি, পানিমরিচ, পান। সবাই এবার এটা খেয়াল করি। ঊর্ধ্বমুখী অনেক, ফোনটা একটু কমেন্ট বক্সে দেখি কে কে কিসের পার্থক্য করে দিছে। আলাদা, তাসকিন রহমান, অনন্ত, এই ছেলেরা আলাদা লিখতেছে, মানে এদের কি আসলে সম্পর্ক আছে কিনা আমি এটাই খুঁজে বের করার চেষ্টা করছিলাম, কে কে আফিমার এই পার্থক্য করতে পারে। চন্দি ভট্টাচার্য কমেন্ট করছে, জয়প্রকাশ মন্ডল, এরা সবাই জানে। ওকে, ঠিক আছে। নীতি লিখছে সরিষা বক্রমুখী না ভাই, একদম লাস্ট নতুন বইতে সরিষা ঊর্ধ্বমুখী আর বক্রমুখী দুইটার মধ্যে দিয়ে দিচ্ছে, তাই আজকে দুইটার মধ্যেই পড়াই দিলাম। এই যে জান্নাতুল বুশরায় বুঝে ফেলছে, ওসে লিখবেন না কেউ, তাহলে যারা খাবেন। এই যে মৈত্রী পূজা, যারা এই যে এখন আলাদা করে দিচ্ছে আফিম আর গাঁজাকে, তারা আসলে যে কোনো একটাকে চিনে, যে কারণে অন্যটার সাথে পার্থক্য করতে পারছে। তোমাদের মধ্য থেকে এই সত্যিকারের চোরগুলাকে খুঁজে বের করাই আমার দায়িত্ব ছিল। ভাইয়া এগুলো সব রেকর্ড রাখতেছি, আপনার অফিসিয়াল বিয়ের দিন ভাবিকে দেখাবো। ভাইয়া তুই কি চাস আমার সাথে দেখা করিস পার্সোনালি, আমি তোর জন্য সবকিছু করতে রাজি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে এই উদাহরণগুলো আমার মনে হয় সবাই পারবো। আমাদের যত মজা, যত সামানি, সব এই উদাহরণগুলো তুমি দিতে পারো। নিম্নমুখী সীমার ছেলে, পার্শ্বমুখী খুদে পোলা আফিম খায়, আর বক্রমুখী সকাল, ঊর্ধ্বমুখী সরিষা, বিষ কাটালি, পানিমরিচ, পান। ঠিক আছে, ওকে। আমি নতুন বইতে একদম লাস্ট এডিশনের বইতে এই ঊর্ধ্বমুখীর মধ্যেও সরিষা দিছে, বক্রমুখীর মধ্যেও সরিষা দিছে, তাই এটা নিয়ে আর ঝামেলা হবে না, এটা পরীক্ষা আসবেই না। ঠিক আছে, ওকে। আমি এখন কোশ্চেন করব, সবাই অ্যান্সার দিবা। আমাকে বলো যে সিম, মটর, রেডি, ছোলা, এই যে চারটা নাম বললাম, এই চারটা কোন ধরনের ডিম্বকের উদাহরণ? সিম, মটর, রেডি, ছোলা। ঠিক আছে, এটা সবাই উত্তর লিখো। ওকে, এইটার উত্তর লেখার পর পরের কোশ্চেন হচ্ছে এই যে আমরা কি বললাম এটাকে, পার্শ্বমুখী। পার্শ্বমুখীর তিনটা উদাহরণ বলছি, পার্শ্বমুখীর তিনটা উদাহরণ কমেন্টে লিখবা। তাহলে পার্শ্বমুখীর তিনটা উদাহরণ, আমি প্রথম কোশ্চেন করছি, প্রথম কোশ্চেন উত্তর লিখো। ওকে, তিথিপাল, পপি কি? পপি হচ্ছে বাংলা সিনেমার নায়িকা। তুমি মরে গেলে আমি বাঁচবো না, এই টাইপের, না না, ওই যে পপির একটা গান আছে না, আরে মাটির মানুষ, মনের সিনেমা, বাবা বড় না জামাই বড়, মেয়ে বড় না বউ বড়, বউ বড় না মেয়ে বড়, বউ বড় না মা বড়, এইসব মুভির নায়িকা হচ্ছে পপি। তোমরা পপিকে চিনে থাকবা। আচ্ছা, তারপর অনন্তীরা, খুনের বিচার করতে আইন জানলেই হয়, খুন করা লাগে না, তেমনি জানলেই আলাদা বলা যায় সম্পর্ক থাকা লাগে না। না অনন্ত হীরা, সম্পর্ক থাকা লাগে, না হলে বাবা হওয়া যায় না বা বাবা খাওয়াও যায় না। আচ্ছা, তিতলি সরকার নন্দিতা লিখছে অধমুখী, সুমাইয়া ফিরদৌস নীতি অধমুখী, ইসরাত জাহান অধমুখী। অধমুখী আর নিম্নমুখী একই কথা, ঐশ্বর জামিল লিখছে নিম্নমুখী, থ্যাংক ইউ। ঠিক আছে, অমিতাভ ভাই, নাইমবা তোমার জন্য ভাই সব করতে রাজি, আই রিপিট সব। এই ছেলে মেয়েগুলা এত খারাপ। আচ্ছা, সামিয়া বিনতে নূর অর্থমুখী, দিলশাদ আর জেরিন, পপি, আফিম। আচ্ছা, সাইকা সঞ্জয় ভাই গান শোনান একটু। না না, এখন গান শোনাবো না।
প্রদীপানা পপি আফিম, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি এর পরের টপিকে চলে যাই। এরপর ডিম্বক তৈরি করলাম, শুক্রাণু তৈরি করলাম, এখন তো নিষেকটাই বাকি, তাই না? মানে এখন বলতেই হয় স্বামী ওসমানের মতো, খেলা হবে। এখন চলো দেখা যাক কিভাবে খেলা হওয়া পসিবল, অর্থাৎ কিভাবে নিষেক হওয়া পসিবল। স্টেপ গুলা তোমার জানতে হবে। মনে রাখবা, অযাত্রায়, এটা কিন্তু শুভ যাত্রা না বা ভালো যাত্রা না, বলছি অযাত্রায় শুক্র শনি মিলে গেল। কি বললাম? অযাত্রায় শুক্র শনি মিলে গেল। প্রথমে শুক্রাণুর অঙ্কুরোদ্গম হবে, স্টেপ 1। শুক্রাণুর কি বললাম? অঙ্কুরোদ্গম হবে। যাত্রায় হচ্ছে গর্ভাশয়মুখী যাত্রা, গর্ভাশয়মুখী যাত্রা। শুক্রাণুর তাহলে কোন দিকে যাত্রা হবে? গর্ভাশয়মুখী। এখন মনে করো তুমি বিয়ে করতে যাচ্ছ নড়াইল, আর তুমি চলা শুরু করলা ইন্ডিয়ার উদ্দেশ্যে, তাইলে কি নিষেক হবে? কখনো নিষেক হবে না। তাহলে সঠিক দিকে যাত্রা হতে হবে। তাহলে প্রথমে অঙ্কুরোদ্গম হতে হবে, এরপর গর্ভাশয়মুখী যাত্রা হবে, তারপরে কি হবে? শুক্রাণুর সম্পূর্ণ সৃষ্টি বা পরিস্ফুটন। এখন ভাই কথা হচ্ছে, শুক্রাণু তো গর্ভাশয়মুখী যাত্রা হয়ে গেছে, গর্ভাশয়মুখী যাত্রা হচ্ছে, কিন্তু শুক্রাণু পূর্ণাঙ্গ হয়নি। শুক্রাণু পূর্ণাঙ্গ হলো বা সম্পূর্ণ হলো, এরপর শুক্রাণু নিক্ষিপ্ত হবে। তোমরা তো বুঝতেই পারতেছো আসলে বিষয়টা, আমার আর এখানে ব্যক্ত করার কিছু নেই। मैं व्यक्त करना चाहता हूँ तो हिंदी में व्यक्त हो जाएगा, एंड तुम लोगों को कुछ समझ में नहीं आएगा, इसलिए मैं व्यक्त नहीं करेगा। तो ख्याल करो, তাহলে শুক্রাণুর নিক্ষিপ্তকরণ, তারপর শুক্রাণু আর ডিম্বাণুর মিলন। মিলন হবে কত দিনে, হো গিয়া মিলন। খেয়াল করো, তাহলে আমরা পড়ে ফেলছি। প্রথমে শুক্রাণুর কি হবে? অঙ্কুরোদ্গম, ফলোড বাই গর্ভাশয়মুখী যাত্রা, তারপর শুক্রাণুর সম্পূর্ণ বা পরিস্ফুটন হবে, এরপর শুক্রাণুর নিক্ষিপ্তকরণ হবে, তারপর শুক্রাণু আর ডিম্বাণু মিলে যাবে। এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি ডিম্বাণু আর শুক্রাণুর মিলনের প্রক্রিয়া বা নিষেকের স্টেপ। তাহলে মোটামুটি কিন্তু আমরা স্টেপগুলো সবাই পারবো বা স্টেপগুলো পারার কথা। আমাকে বলো তো, কালকা সন্ধ্যা কোন ধরনের ডিম্বকের উদাহরণ? কালকা সন্ধ্যা কোন ধরনের ডিম্বকের উদাহরণ? এই পর্যন্ত ওইটা মনে রাখবা সবাই। এরপর খেয়াল করো, তাহলে অতে অঙ্কুরোদ্গম, যাত্রায় গর্ভাশয়মুখী যাত্রা, শুক্রতে শুক্রাণু সৃষ্টি, শনিতে শুক্রাণু নিক্ষিপ্তকরণ, মিলেতে মিলে গেল, অর্থাৎ শুক্রাণু আর ডিম্বাণু মিলে গেল, অযাত্রায় শুক্র শনি মিলে গেল। আশা করা যায় তুমি এটা ভুল করবা না, এটা তুমি পারবা। সি কি বসুক, অবজেক্টিভ আসুক, মোটামুটি লিখে দেওয়া যাবে বা লাগাই দেওয়া যাবে। আচ্ছা, এরপর একটা কথা বলি, স্পোর তৈরি করা। স্পোর তৈরি হয় কিভাবে? স্পোর তৈরির প্রসেস হচ্ছে, একটা দিয়ে হতে পারে, দুইটা দিয়ে হতে পারে, চারটা দিয়ে হতে পারে, তিনটা দিয়ে স্পোর তৈরি হয় না। তিনে গেলে চান্স হয় না, তাই তিনটা দিয়ে স্পোর তৈরি হয় না। এই তিন মানে কোন তিন বা কোন 3? আই হোপ ইউ উইল খেয়াল কর। তাহলে স্পোরের মধ্যে আছে মোনোস্পোরিক, বাইস্পোরিক, দেখো টেট্রাস্পোরিক। পরীক্ষায় এটাই আসবে যে তিন নাই, কিন্তু ট্রাইস্পোরিক কিন্তু নাই। ট্রাইস্পোরিকের কাছে গেলেই চান্স মিস। তাহলে মোনোস্পোরিক, বাইস্পোরিক আর টেট্রাস্পোরিক, এই তিনটা টার্ম মনে রাখলেই আমার হবে। मोनोस्पोरिक शतकरा कत परसेंट? आंसर 75%। कभी भूल मत करना, ये तुम्हारे लिए बहुत जरूरी है, ये तुमको पढ़ना इंपॉर्टेंट है, इसीलिए तुम ये মনে রাখো। খেয়াল করো, তাহলে মোনোস্পোরিক শতকরা কত ভাগ? 75 ভাগ। তাহলে স্পোর ফরমেশন হয় কয় ভাবে? 3 ভাবে, মোনোস্পোরিক, বাইস্পোরিক, টেট্রাস্পোরিক। মোনো শতকরা কত পার্সেন্ট? 75%, বাকি বাই আর টেট্রা। ট্রাইস্পোরিক বলে কিন্তু কিছু নাই, আই রিপিট, ট্রাইস্পোরিক বলে কিছু নাই। ঠিক আছে, ওকে। অনেক পড়ার মতো কোনো কমেন্ট আছে? বক্রমুখী বলতেছে সবাই। ওকে, সবাই বক্রমুখী বলতেছে, ঠিক আছে।
একজনে 3 গেলে চান্স হয় না মানে কি বলতে জিজ্ঞাসা করতেছে অবনী। বাকিরা কমেন্টে বুঝায় যাও, আমি জানি আমার অনেক চালাক ভাই বোন লাইভে আছে যারা দুমদাম করে বুঝে ফেলবে এবং লিখে দিবে। মির্জা সাইফুল ইসলাম বলতেছে অফলাইনে তোমার কাছে পড়ার দিনগুলো মিস করতেছে। আচ্ছা ওকে, তাহলে আমরা এখন নিষেকের আগে কিভাবে কি হয়েছে আর পরে কিভাবে কি হবে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে ফেলি। ওকে, একটা কঠিন প্রশ্ন করে আসি। একটা ডিম্বকের ত্বক দিয়ে ঘেরা প্রধান টিস্যুকে কি বলে? ডিম্বকের ত্বক দিয়ে ঘেরা প্রধান টিস্যুকে কি বলে? সবাই লিখে কমেন্ট করে ফেলো। নিষেকের আগে কি হয়, নিষেকের পরে কি হয়, এই অধ্যায়ে যদি একটা জিনিস তোমার মনে রাখা লাগে তাহলে এটা মনে রাখতে হবে। এটা ভুল করলে চান্স পাওয়ার দরকার নেই। সোজা কথা, একদম সোজা ক্লিয়ার কথা, একবারে বলবে একবারে মুখস্থ করবা। খেয়াল করো, ডিম্বক, ডিম্বক কিসে পরিণত হয়? বীজে। তাহলে ডিম্বক কিসে পরিণত হয়? বীজে। একটা বিষয় একটু বলে দেই, একটা খুব ইম্পর্টেন্ট কথা, যে এখন কিন্তু ভাই তোমাদের আসলে ফার্স্ট টাইম প্রিপারেশন বা মেডিকেল ভর্তি প্রস্তুতি নেওয়ার সময় হয়ে গেছে। এর থেকে লেট করলে পিছায় পড়বা। আমি গত বছর সবাইকে বলছিলাম, যারা শুরু করছিল প্রত্যেকে ভালো করছিল। আমি কিভাবে কি করতে হবে, কিভাবে সব সমস্যা কাটায় ওঠা যায়, আমি প্রত্যেকটা বিষয় নিয়ে একটু পরে এক্সপ্লেন করবো এই টপিকটা পড়ায় এসে। খেয়াল কর, ডিম্বক কিসে পরিণত হয়? বীজে। ডিম্বক বীজ। আর ডিম্বাণু পরিণত হয় ভ্রূণে। তাহলে দুইটা বিষয় বলে ফেললাম, ডিম্বক কিসে পরিণত হয়? বীজে। ডিম্বাণু কিসে পরিণত হয়? ভ্রূণে। রিপিট, ডিম্বক বীজ, ডিম্বাণু ভ্রূণ। এটাই আমার ভুল হতো, এটাই ভুল করতাম প্রতিদিন। কেন? আমার একবার ডিম্বাণু, আরেকবার বলো না, একবার উচ্চারণ করবা, ডিম্বাণু ভ্রূণ। ডিম্বাণুর লাস্টে ন, ভ্রূণের লাস্টে ন, শেষ, কোনো কথা নেই। তাহলে আমি এটা ভুল করবো না। ডিম্বক বীজ, ডিম্বাণু ভ্রূণ। ডিম্বক বীজ, ডিম্বাণু ভ্রূণ। তো একবার কি হলো, তো একটা মেয়েকে আমি একটা মেয়ের সাথে আমি একটু কথাবার্তা বললাম অনেকদিন। তো তার সাথে আমার মানে বুঝতেই তো পারছো, বিয়ের কথাবার্তা হচ্ছে। আমি তাকে বিয়ে করতে যাব, মানে বিয়ের জন্য বরযাত্রী হিসাবে রওনা দিলাম। আমি, অনেক, শ্যাম ভাই, জয় ভাই, আমরা 5 জন বরযাত্রী। বরযাত্রী হওয়ার পর আমরা যখন গেলাম, যাওয়ার পর সাথে সাথে আমাদের একটা রুমে ঢুকাই দেওয়া হলো। রুমে ঢুকাই দেওয়ার পর আমাদের পরীক্ষা দিতে দেওয়া হলো, যে কোশ্চেন দেওয়া হলো, বললে এই পরীক্ষা যদি পাস করি তাহলেই বিয়ে করবে। তাহলে আমি বললাম আমি একা পরীক্ষা দিব। বলে কি না, সবার পরীক্ষা দিতে হবে। আমি তো সেন্টিক, যে বিয়ে আমার সবাই পরীক্ষা দিবে। সবাই পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পর সবাই আমরা পাস করলাম। এরপর শুনলাম যে আগে আরো প্রায় 1500 মানুষ ওই পরীক্ষায় পাস করছে। তাইলে তো বুঝছো, খুব কষ্টে মার ধর খেয়ে এখন আমার পিঠে ব্যথা আছে। আমরা ফিরে আসছিলাম বিয়ে না করে। তো মনে রাখবা যে বিয়ে করতে হলে যেন তোমার টেস্ট এক্সাম না দিতে হয়। টেস্ট এক্সাম দিতে গেলে কিন্তু বুঝবা যে আগে অনেকেই সেই টেস্ট পরীক্ষা দিছে এবং অনেকেই পাস করছে। তারপর তুমি যা পাবা সেটা না বলি। এক্স এ মনে রাখবা এক্সাইম, আর টেস্টে মনে রাখবা টেস্টা। তাহলে বাইরে আমি যেটা পড়ায় আসছিলাম মনে আছে, এক্সাইম। এক্সাইম কিসে পরিণত হয়? উত্তর টেস্টা। ঠান্ডা মাথায় মনে রাখবা, এক্সাইম টেস্টা। আর ইনটাইন পরিণত হয় টেগমেনে। তাহলে আমরা এটা ভুল করার কোনো সুযোগ নেই। তাহলে চলো মনে ফেলে, ডিম্বক কিসে পরিণত হয়? বীজে। ডিম্বক বীজ, ডিম্বাণু ভ্রূণ। ডিম্বক বীজ, ডিম্বাণু ভ্রূণ। এক্সাইন টেস্টা ইনটাইন টেগমেন। এক্সাইন টেস্টা ইনটাইন টেগমেন। ডিম্বক বীজ, ডিম্বাণু ভ্রূণ। ভুল করা যাবে। আর সেকেন্ডারি নিউক্লিয়াস শস্য। শেষ, ক্লিয়ার? তা চলো দেখে ফেলি আবার। ডিম্বক কিসে পরিণত হবে? বীজে। ডিম্বাণু ভ্রূণ। এক্সাইন টেস্টা ইনটাইন টেগমেন। সেকেন্ডারি নিউক্লিয়াস শস্য। শস্যটা কেমন হবে? হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড নাকি টেট্রাপ্লয়েড? উত্তর ট্রিপ্লয়েড। আবৃতবীজী উদ্ভিদের শস্য কেমন হয়? ট্রিপ্লয়েড। আবৃতবীজী উদ্ভিদের শস্য ট্রিপ্লয়েড। সেকেন্ডারি নিউক্লিয়াস ডিপ্লয়েড। ভুল করব না, ভুল করব না, ভুল করব না। তাহলে খেয়াল করি, ডিম্বক বীজ, ডিম্বাণু ভ্রূণ, এক্সাইন টেস্টা ইনটাইন টেগমেন। সেকেন্ডারি নিউক্লিয়াস শস্য। সেকেন্ডারি নিউক্লিয়াস শস্য। সেকেন্ডারি নিউক্লিয়াস ডিম্বাণু
আর শুক্রাণুর একবার মিলন হয়েছে, মিলনের ফলে যেটা তৈরি হবে এটাকে আমি বলতেছি সেকেন্ডারি নিউক্লিয়াস। এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে আবার একটা শুক্রাণুর মিলন হলো, মিলনে যেটা হলো সেটাকে আমি বলি শস্য। তাহলে একটা ডিম্বাণু, দুইটা শুক্রাণু। ও শিট, ভাবা যায়? ভাবা যায়? খেয়াল করো, তাহলে ডিম্বাণু আর শুক্রাণু সেকেন্ডারি নিউক্লিয়াস, এর পাশে বললাম সেকেন্ডারি নিউক্লিয়াসের আরেকটা শুক্রাণু হলো তাহলে হচ্ছে আর শস্য। তাহলে প্রথমে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড হলো, ডিপ্লয়েডের সাথে আরেকটা এন যুক্ত হয়ে তারপর কিন্তু ট্রিপ্লয়েড হলো, তাই ট্রিপ্লয়েড হচ্ছে শস্য। আবৃত বীজোদ্ভিদের শস্য কেমন? ট্রিপ্লয়েড। এই একবার নিষেক, এই আরেকবার নিষেক, এই কারণে এই নিষেককে বলে দ্বিনিষেক। কি বলে? আর তিনজনের মিলন তো, তাই ত্রিমিলন বা ত্রিমিলন বা দ্বিনিষেক। এই টার্ম সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখবা যে হ্যাঁ, দ্বিনিষেক কাদের ক্ষেত্রে হবে? যার শস্য ট্রিপ্লয়েড হবে। কার শস্য ট্রিপ্লয়েড? উত্তর আবৃত বীজোদ্ভিদের। কথা কিন্তু ক্লিয়ার? তাহলে আমার ঠান্ডা মাথায় বলো যে ভ্রূণ তৈরি হয় কি থেকে? ডিম্বক থেকে, ডিম্বাণু থেকে, এক্সাইন থেকে, নাকি টেস্টা থেকে? ঠান্ডা মাথায় উত্তর দিয়ে ফেলো। এরপর আবার এই বিষয়টা আমি ক্লিয়ার করি। তাহলে দ্বিনিষেক কার ক্ষেত্রে হয়? আবৃত বীজ উদ্ভিদের ক্ষেত্রে হয়। তাই আবৃত বীজ উদ্ভিদের শস্য কেমন হয়? ট্রিপ্লয়েড। আবৃত বীজ উদ্ভিদের শস্য ট্রিপ্লয়েড। দ্বিনিষেক কার বৈশিষ্ট্য? আবৃত বীজ উদ্ভিদের বৈশিষ্ট্য। দ্বিনিষেক কি কোনো নগ্ন বীজ উদ্ভিদে দেখা যায়? জি ভাই, দেখা যায়। নাম কি? এফিড্রা। এফিড্রা, 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 এফিড্রা। কোন নগ্ন বীজ উদ্ভিদে দ্বিনিষেক দেখা যায়? এফিড্রা। সব আবৃত বীজ উদ্ভিদ একজন নগ্ন বীজ উদ্ভিদ, এফিড্রা। কোন কোন নগ্ন বীজ উদ্ভিদ? এফিড্রা, 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 এফিড্রা। এটা ভুল করা যাবে না, যাবে না, যাবে না। তাহলে কোন নগ্ন বীজ উদ্ভিদে দ্বিনিষেক দেখা যায়? উত্তর এফিড্রা। একটা কোশ্চেনের দিতে আসলে এটাই আসবে। কোন নগ্ন বীজ উদ্ভিদে দ্বিনিষেক দেখা যায়? এফিড্রা, এফিড্রা, এফিড্রা। ঠিক আছে, ভুল করা যাবে না, মাথায় রেখো। তাহলে আগে কোশ্চেন উত্তর আসছে অনেক। ডিম্বাণু বলতেছ। ওকে, আমাকে বলে ফেলো আবৃত বীজ উদ্ভিদের শস্য কেমন হয়? n 2n 3n 4n 5n। আবৃত বীজ উদ্ভিদের শস্য কেমন? হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, নাকি টেট্রাপ্লয়েড? প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন উত্তর দিবা কোন নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক দেখা যায়? এটা পরীক্ষা কিন্তু আসবে। কোন নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক দেখা যায়? এটা লিখে কমেন্ট করবা। আর আবৃতবীজী উদ্ভিদের শস্য কেমন? এই দুটো প্রশ্ন উত্তর লিখে দাও। বৃষ্টি পাইন 3n, অর্পিতা মণ্ডল বলতেছি ইফেড্রা। ঠিক আছে, আশিক রায়হান 3n, রুয়েন বলতেছি 3n। এই দেখো, এটা ইনটাইন, এটা এক্সাইন। ইনটাইন আর এক্সাইনের বাইরেও একটা তৃতীয় স্তর থাকে বীজের। বীজের ইনটাইন আর এক্সাইনের বাইরে যে তৃতীয় স্তর, এই তৃতীয় স্তরকেই আমরা বলি এরিল। তাহলে তুমি আমি আমরা যেটা খাই, লিচু, লিচু, লিচু চিন্তা করো, লিচুর বাইরে যেটা খাই, কয়দিন আগে খাইছো, এই বাইরের ভোজ্য স্তরকে আমরা বলি এরিল। এই এরিল হচ্ছে বীজের তৃতীয় স্তর বা ভোজ্য স্তর। বীজের তৃতীয় স্তর বা ভোজ্য স্তরকে আমরা বলি এরিল। এবং এরিলের উদাহরণ মনে রাখতে হবে লিচু, কাঠলিচু, জায়াফল, শাপলা বীজ। কোশ্চেনের উত্তর দিয়ে ফেলো এক্সাইন কিসে পরিণত হয়? এক্সাইন নিষেকের পর কিসে পরিণত হয়? আই রিপিট, এক্সাইন নিষেকের পর কিসে পরিণত হয়? কমেন্ট করে ফেলো। তাহলে আমি আবারও বলি এক্সাইন, ইনটাইন, এক্সাইন, ইনটাইন আর তৃতীয় স্তর যাকে বলতেছি এরিল। এরিলের উদাহরণ কয়টা? চারটা। লিচু, কাঠলিচু, জায়াফল, শাপলা বীজ। লিচু, কাঠলিচু, জায়াফল, শাপলা বীজ। ঠিক আছে, তাহলে এক্সাইন কিসে পরিণত হয় এটা লিখতে বলছি। পরের কোশ্চেন, সেকেন্ডারি নিউক্লিয়াস কিসে পরিণত হয়? একটা কথা বলে দিয়ে আসি, ইম্পর্টেন্ট কথা, তখন অনেক কথা বলছি বলে বলিনি। একমাত্র নগ্নবীজী উদ্ভিদ এফিড্রাতে দ্বিনিষেক আবিষ্কার হয় 1990 সালে। তাহলে এফিড্রাতে দ্বিনিষেক আবিষ্কার হয় কত সালে? 1990 সালে। ঠিক আছে, সেকেন্ডারি নিউক্লিয়াস কিসে পরিণত হয় এটা ছিল পরের কোশ্চেন। এক্সাইন কিসে পরিণত হয় এটা ছিল আগের কোশ্চেন। এরিল উদাহরণ চারটা, লিচু, কাঠলিচু, জায়াফল, শাপলা বীজ। লিচু,
काटलीचू, जायफल, शापला मिर्च। मैं कि ये हिंदी से बताएगा जाते तुम लोगों को नहीं भूला। देखो मैं कैसे बताता हूँ। बीच का एक तृतीय स्तोत्र था, उसका नाम है एरिल। यहाँ बहुत सारी एग्जाम्पल है इसके, बट हम लोगों को 4 जानना चाहिए। वो 4 है लेचू, केटलीचू, जयाफल, सेपला बीज। লিচু, কেটলিচু, জেয়াফল, সেপলা বীজ। আমার মনে হয় তোমার আর ভুল হবে না, হিন্দি এবং বাংলা দুইটার কম্বিনেশনে পুরোটাই মনে থাকবে। অনেক কমেন্ট বক্সে একটু পড়তে চাই, যারা কমেন্ট করতেছে আমাকে কন্টিনিউয়াস অ্যাসিস্ট করতেছে এদের আসলে অসংখ্য ধন্যবাদ। 3n লিখছে অনেকে, 3n লিখছে, ওকে। মিথিলা সেন, আনিকা রাফি, সিরাজুল ইসলাম, সুরাইয়া ইয়াসমিন, ওকে। সেকেন্ড রাইডিং ক্লাসের অ্যান্সার দেখতে পাচ্ছি। কনক আমিন, নয়ন মণ্ডল। তোমাদের যার যার সমস্যা আছে প্রত্যেকই সমস্যাগুলো কমেন্ট করো, আমি তোমাদের কোশ্চেনগুলোর এখন উত্তর দেবো। আমি কিছুক্ষণ একটু কথা বলবো, সবাই খুবই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা। দেখো, খুলনায় যারা শহরের স্টুডেন্ট বা যারা একটু অ্যাক্টিভ স্টুডেন্ট, এরা প্রত্যেকে এখন ফুল সিলেবাসের উপর পড়া শুরু করছে। আমার বিষয় এটা না যে তুমি কখন থেকে পড়তেছো, কখন থেকে এইচএসসি ঘোষণা হচ্ছে। বিষয় ভর্তি পরীক্ষায় এটা যে তুমি কাদের সাথে কম্পিট করতেছো। তোমার চান্স পাবে 4000 স্টুডেন্ট, এই 4000 এর মধ্যে তুমি কতটা আর্লি স্টার্ট করতেছো এবং তুমি কতবার পড়তেছো, কতটুকু গভীরভাবে পড়তেছো, এইটা ফ্যাক্টর। বিষয়টা তো এটা না যে তোমার পরীক্ষা কবে হবে, তুমি কবে পড়তেছো। বিষয় এটা যে তোমার এই বাকি যে 80000 তোমার কম্পিটিটর আছে, এই 80000 কখন থেকে শুরু করতেছে। যে 4000 চান্স পাবে তোমার থেকে যারা এগোয় আছে তারা কখন স্টার্ট করছে। তো খুলনায় মোটামুটি আমি যেটা দেখলাম সবাই মোটামুটি চেষ্টা করতেছে শুরু করার। তো আমার তোমার প্রতি বলা থাকবে যে প্রত্যেকে হচ্ছে এখন থেকে মেডিকেলের জন্য একবারে পড়া শুরু করো। এইচএসসি মোটামুটি অনিশ্চিত বলা যায়, অ্যাসাইনমেন্ট টাইপের কিছু নিয়ে এইচএসসি হতে পারে বা খুব ছোট করে এইচএসসি হতে পারে। অটো পাস হোক না হোক, সিরিয়াসলি এইচএসসি হওয়ার সম্ভাবনা 0%। তাহলে এখন ঘরে বসে টাইমটা নষ্ট না করে এখন থেকে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। ক্লিয়ার কথা? তাহলে চান্স পাবা, আর না হলে এখন থেকে ঘরে বসে থাকলে ধরা খাবা। এখন ভাই কথা হচ্ছে, ভাইয়া আমি তো, আমার বাবার তো অনেক টাকা নেই, আমি তো অনেক টাকা দিয়ে পড়তে পারতেছি না, ভাই আমি কি করব? ভাই তোমার বাবার যেমন সামর্থ্য আছে, আমি প্রত্যেকের বাবা মার সামর্থ্য, প্রত্যেকের পড়াশোনার প্রতি আগ্রহকে শ্রদ্ধা করি। তাই যার সমস্যা আছে সে সেইভাবে ম্যানেজ করো। মনে করো আমি তোমাকে একটা উদাহরণ দিই, মনে করো যে খুলনা মেডিকেলে যারা সিনিয়র টিচার, খুব ভালো পড়ায়, যারা টপ ক্লাস সিনিয়র টিচার, তাদের কাছে পড়ার জন্য 4 জন 5 জন এক হও, 5 জন একসাথে গ্রুপ করো। এখন তো মেডিকেল অ্যাডমিশনের ফুল টাইমটা শুরু হয়নি, যেহেতু এখন আগের সময় 5 জন এক হও, 5 জন 3000 করে টাকা দিলে 15000 টাকা হবে। 15000 টাকা দিয়ে একটা ডাক্তার কাছে তুমি পড়তে পারবে, এটা পসিবল। এখন ভাই তোমার বাবার মোটামুটি সামর্থ্য আছে, ভাই আমি 10000 টাকা দিয়ে নিজে একা বাসায় নিয়ে পড়তে চাই, তাও তুমি পাবা। যার যাই দরকার আমার সাথে যোগাযোগ করো, আমি ঠিক করে দিচ্ছি। এটা ঠিক করে দেওয়ার দায়িত্ব তোমাকে, কে পড়াবে, কিভাবে পড়াবে, কতটুকু তোমার দরকার, কোন সাবজেক্ট পড়াবে, এগুলো আমি ঠিক করে দিব। কিন্তু এখন শুরু করতে হবে, না হলে তুমি লেট পিছিয়ে পড়ে যাবা। অনেকে শুরু করছে, বাকিরা শুরু করবে, আর কে শুরু করেনি কে করেনি করছে এটা তোমার কেউ বলে করতেছে না, অনেকেই করতেছে। এই যে আজকে আমি আমার 1 তারিখের থেকে পড়ানো যে শুরু করবো, তার বুকিং লিস্টে দেখলাম 67 জন বুকিং দিচ্ছে। তো আলটিমেটলি কি হচ্ছে, দিন শেষে অন্যরা শুরু করে দিচ্ছে, তোমরা পিছিয়ে পড়ে যাচ্ছ। আমি টিচার, আমার দায়িত্ব তোমাকে জানানো, তোমাকে সতর্ক করা। 1 বার 2 বার 3 বার 4 বার জানাবো, এরপর হয়তো তুমি বুঝবা, অনেকে বুঝবে অনেকে বুঝবে না। একটা বিষয় মনে করাই দিচ্ছে, গত বছর যারা কোচিং করছে অনেকে এখন সেকেন্ড টাইম, আমার স্টুডেন্ট ছিল গতবার, আমার কাছেই গতবার পড়ছে, আবার আমার কাছে সেকেন্ড টাইম পড়তেছে। এখন তাহলে আমার স্টুডেন্ট হয়ে সবাই চান্স পেয়ে গেল, এই কয়জন কেন আটকে গেল? কারণ তারা লেট ছিল, 1 মাস 2 মাস 3 মাস 2 মাস আগে এসে শুরু করছে, এবং লাস্টের দিন শেষে কি হয়েছে, সেকেন্ড টাইম হয়ে যেতে হয়েছে। এই যে তোমাদের সাথে এই যে করতেছে, যে কমেন্ট করতেছে, একটু আগে আনিকা ফারাত রাফির কমেন্ট পড়লাম, ও পরীক্ষার 2 মাস আগে আসছিল, আই রিমেম্বার 2 মাস আগে আসছিল, স্টুডেন্ট খুবই ব্রিলিয়ান্ট ছিল, বাট দিন শেষে কিন্তু কভার করে পারেনি। কারণ এই যে অ্যাডমিশন টেস্টের গ্যাপ, এটা আসলে কভার করা যায় না, অনেক বড় গ্যাপ হয়ে যায়। তাই আমার তোমাদের সবার প্রতি বলা থাকবে, যদি মেডিকেলে পড়ার ইচ্ছা থাকে যে ভাই আমি ডাক্তারই হবো, তাহলে ভাই শুরু করতে হবে। ভাই আমি তো নাটোর আসছি, ভাই আমি তো রাজবাড়ি আছি, আমি ঢাকায় আছি, আমি কি করবো? তুমি অনলাইনে শুরু করো, মনোযোগ দিয়ে অনলাইনের পড়াটা ভালো করে পড়ো। অনলাইনে তোমার টিউটর ঠিক করে দিচ্ছি, কিন্তু শুরু করে দাও। তুমি চান্স পাইলে আমার প্রাপ্তির কিছু নাই, প্রাপ্তি যদি কারো থাকে তাহলে তোমার বাবা মার আছে। তাহলে নিজের বাবা মার স্বপ্নের কথা চিন্তা করো, এখন থেকে আর ইয়ার্কি ফাজলামি না করে শুরু করো। ভাই 6টা মাস 5টা মাস 7টা মাস 5টা মাস সর্বোচ্চ কষ্ট করতে হবে, 5-6টা মাস করো না,
কি হবে? 5-6 মাস ফেসবুক থেকে দূরে থাকলে কিছু হয়ে যাবে না। 5-6 মাস নিজেরই একটু টাইম কম দিয়ে, নিজের পড়াশোনায় একটু টাইম বেশি দিলে তোমার কোনো ক্ষতি হবে না। বাপ মা তো 18-19 বছর তোমার জন্য করছে, তাহলে তুমি 5-6 মাস তার জন্য করতে পারবা না? তো বাবা মা তোমার ইনকামের টাকার জন্য তোমার কাছে তোমারে পড়াচ্ছে না, তোমার ইনকাম করা টাকা তারা খাইতে চায় না, তারা জাস্ট সম্মান চায়। সম্মান, সম্মান। মানুষ তাদের সম্মান করুক, মানুষ তাদের বলুক যে হ্যাঁ তুমি ডাক্তারের বাবা, ডাক্তারের বাবা মা বলে সম্বোধন করুক, এই জিনিসটাই তাদের পাওয়ার জায়গা। তাই না? এমন না যে তুমি টাকা ইনকাম করবা, কোটি কোটি টাকা ইনকাম করে তাদের দিবা, সে সেই টাকা খাবে, এমন টেন্ডেন্সি কারো বাবা মার নেই। বিষয়টা শুধুমাত্র ওই জায়গায় যে তারা আছে, তাদের চাই সম্মান, তারা তার জন্য তোমার এতদিন কষ্ট করে বড় করছে। তাহলে ওই জায়গা থেকে তোমার অ্যাটলিস্ট চেষ্টা করা উচিত এই 6-7টা মাস যে হ্যাঁ আমি আমার বাবা মার অ্যাটলিস্ট কিছু একটা রিটার্ন দিব। আমার শুধু এটাই বলা থাকবে যে প্রত্যেকে নিজের বাবা মার স্বপ্ন, বাবা মার কষ্টগুলো বুঝে এখন থেকে শুরু করো। এখন থেকে শুরু করো। শুরু করতেছে সবাই, তোমার করতে হবে, সোজা কথা, না হলে চান্স পাবে না। আমার থেকে বুঝতে পারছো? যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে বলবা, আমি সব সমস্যা সলভ করার জন্য আমি আছি। যার যে সমস্যা হোক, ফিনান্সিয়াল প্রবলেম, ইকোনমিক্যাল প্রবলেম, আবাসন প্রবলেম, আসার প্রবলেম, যাওয়ার প্রবলেম, সব আমি সলভ করে দিচ্ছি। কিন্তু তোমার শুরু করার টেন্ডেন্সি মাথার মধ্যে নাও, শুরু করে দাও, না হলে তুমি নিজে ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, একটু কমেন্ট বক্সটা দেখতে চাই। তোমরা কোচিং শুরু করার দরকার নেই, কোচিংটা শুরু হবে আরো পরে, কোচিংটা আরো দেরিতে শুরু হবে, কোচিং এর চিন্তা করার দরকার নেই। এখন জাস্ট কোন একজন মেডিকেল পার্সনের টাচে চলে আসো, সে যা পড়া দেয়, সে যা পড়তে বলে, সে যা দাগায় দেয়, সে যে জিনিসগুলো বলে দেয় সেগুলো পড়ো। এটা তোমার এখন পড়তে হবে, এখন থেকে করতে হবে। আর বাবা মার দিকে একটু তাকাবে, বাবা মার কথা একটু চিন্তা করে বই পড়ার আগে দেখবা ফেসবুক চালাতে ইচ্ছা একটু হলেও কমবে। তাহলে এই রিলের উদাহরণ বললাম কি কি? লিচু, কাঠলিচু, জায়াফল, শাপলা বীজ। এফিড জাতের দ্বিনিষেক আবিষ্কার হয়েছিল কত সালে? 1990 সালে। সেকেন্ডারি নিউক্লিয়াস কিসে পরিণত হয় বললাম? শস্যে পরিণত হয়। ঠিক আছে, তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। নগ্নবীজি উদ্ভিদে দ্বিনিষেক আবিষ্কৃত হয়েছিল কত সালে? নগ্নবীজি উদ্ভিদ দ্বিনিষেক আবিষ্কারের সাল বলো, প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এরিল বীজের কোন স্তর, কততম স্তর? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম? এরিল বীজের কোন স্তর এবং এরিলের উদাহরণগুলো সবাই কমেন্টে লিখবা। আমরা এরপর অযৌন জননের দিকে যাব। অযৌন জনন এটা হতে পারে স্পোর দিয়ে, হতে পারে অঙ্গ দিয়ে, এই দুইটাই ডিটেইলসে পড়লে এনাফ। স্পোর দিয়ে অযৌন জনন কেমনে হয়, কি কি হয় এটা বোঝানোর আগে আমি দুইটা টার্ম শিখাই দিই, এ বি। আর তোমরা একটা কৃষকের নাম শুনছো সারা জীবন, গনিমিয়া। তাহলে দুইটা টার্ম বললাম, স্পোর, এ বি, গনিমিয়া। এতে এগারিকাস, তাহলে এগারিকাসের স্পোরের নাম, বিতে ব্যাসিডিওস্পোর। তাহলে এগারিকাসের স্পোরের নাম কি? উত্তর ব্যাসিডিওস্পোর। আই রিপিট, এগারিকাসের স্পোরের নাম কি? ব্যাসিডিওস্পোর। এগারিকাসের স্পোরের নাম কি? ব্যাসিডিওস্পোর। আর গনিমিয়া, মিউকর, মিউতে মিউকর, মিউকরের স্পোরের নাম হচ্ছে গনিডিয়া। তাহলে মিউকরের স্পোরের নাম হচ্ছে গনিডিয়া। তাহলে দুইটা টার্ম কিন্তু শিখাই ফেলছি আমি অলরেডি। আমি আবার খেয়াল করতে বলি সবাইকে, এ বি, এতে এগারিকাস, বিতে ব্যাসিডিওস্পোর। এতে এগারিকাস, বিতে ব্যাসিডিওস্পোর। আর গনিমিয়া, গনিতে গনিডিয়া, মিয়াতে মিউকর। তাহলে গনিডিয়া, মিউকর, এগারিকাস, ব্যাসিডিওস্পোর। আর এরপর চলে আসি অঙ্গজনন। অঙ্গজননে অনেক ডিটেইলস পড়তে হবে। স্পোরের টাইপ আছে দুইটা, এটা একটু বলে আসি, ইম্পর্টেন্ট। হোমোস্পোরাস আর হেটারোস্পোরাস। তাহলে স্পোরের টাইপ হচ্ছে, ও আচ্ছা আরেকটা বিষয় ভাই, আমরা কে কি পড়াতে পারি, কে কি পড়াতে পারি না, আমি এক এক করে বলি। ডাক্তার সিয়াম ভাই হচ্ছে সবচেয়ে ভালো পড়ায় কি কি শোনো? সাধারণ জ্ঞান, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। 5টা সাবজেক্ট মেডিকেল অ্যাডমিশনের জন্য নেসেসারি, 5টা সাবজেক্টই ভাই বস। ডাক্তার শিহাব ভাইয়া ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সাধারণ জ্ঞান, ইংলিশ, 5টাতেই বস। ডাক্তার জয় ভাই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সাধারণ জ্ঞান, ইংলিশ, 5টাতেই বস। আমি শুধুমাত্র হচ্ছে সবকিছু একটু কম পারি, কিন্তু আমাদের কোচিং এর প্রত্যেকটা টিচার, খুলনা মেডিকেল কলেজের ডাক্তার অনিক ভাই আছে, তোমাদের ডাক্তার ফাহিম ভাই আছে, বস সব সাবজেক্ট। যে যার দায়িত্বই নিক, তার সবকিছুর দায়িত্ব তার।
কোনো স্টুডেন্টের এমন না যে আমি বায়োলজি পড়াবো, আমি শুধুমাত্র রক্ত পড়াবো। একজন ডাক্তার আছে খুলনার, নাম বলবো না, সে যে বলবে আমি শুধু চলনা অঙ্গ চালনা পারি আর কিছু পারি না, অনেক পোস্টার দেখা যায়। জুওলজি, বোটানি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ, তুমি যাকে তোমার দায়িত্ব দিবা তার সব পারতে হবে এবং তোমাকে একদম অ্যাপ্রন পড়া পর্যন্ত তোমার সাথে থাকতে হবে, তাহলে কিন্তু ভুল হবে। তাই এই একটা জায়গায় আবার তুমি কার সাপোর্ট তোমার দরকার এটা তোমরা অনেক সময় বুঝবা না। তাই যারা কাকে চুজ করবো বা কি দরকার বুঝতেছো না, তারা সবসময় আমার সাথে যোগাযোগ করবা, আমি তোমাকে একদম রাইট ডিসিশনটা নিতে হেল্প করবো, ঠিক আছে? এটা খুলনার অনেক নাম করা কোচিং, অনেক নাম করা পোস্টারওয়ালা মানুষজন আছে, কিন্তু এদের মধ্যে অরিজিনাল কোয়ালিটি কার আছে, কোয়ালিটি থাকলেও রেসপন্সিবিলিটি কার আছে তোমাকে ওই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া, এটা ফ্যাক্টর, ঠিক আছে? তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বুঝে নিবা এবং আমার সাথে একটু আলোচনা করে নিবা, আমি অবশ্যই তোমাকে সঠিক দিকটাই গাইড করব। তো খেয়াল করো, হোমোস্পোরাস, হেটারোস্পোরাস, মনে রাখবা হোম লাইফ, হোমোস্পোরাস, লাইতে হচ্ছে লাইকোপোডিয়াম আর ফতে হচ্ছে ফার্ন। তাহলে হোমোস্পোরাসের উদাহরণ দুইটা, কি কি বললাম? লাইকোপোডিয়াম আর ফার্ন। রিপিট করি, হোমোস্পোরাসের উদাহরণ কয়টা? দুইটা, লাইকোপোডিয়াম আর ফার্ন। মনে রাখবা হোম লাইফ, এই যে আমরা ঘরে লকডাউনে আটকে আছি, এটা হচ্ছে হোম লাইফ। তাহলে হোমোস্পোরাসের উদাহরণ দুইটা, কি কি? লাইকোপোডিয়াম আর ফার্ন, লাইকোপোডিয়াম আর ফার্ন। যেহেতু হোমোস্পোরাসের উদাহরণ পারি তাই হেটারোস্পোরাসের উদাহরণ পড়ার দরকার নেই। তাহলে হোমোস্পোরাসের উদাহরণ দুইটা বললাম, কি কি? লাইকোপোডিয়াম, ফার্ন, ঠিক আছে? অঙ্গজনন পড়াবো, তাহলে আমি মোটামুটি স্পোর পড়ে ফেললাম। তাহলে আমাকে বলে ফেলো, সবাই বলবা গনেডিয়ার স্পোরের নাম কি? গনেডিয়ার স্পোরের নাম কি? এটা প্রত্যেকে লিখে কমেন্ট করবা, গনেডিয়ার স্পোরের নাম কি? সবাই লিখে একটু কমেন্ট করে ফেলো, আমি সবার কমেন্ট পড়বো এই কোশ্চেনটা। এরপর আমরা অঙ্গজননে যাব। মূল দ্বারা অনেক কমেন্টস গুলো একটু, এই তো আমি সবার কমেন্ট গুলো একটু দেখে ফেলি। ওকে, দেখতে পাচ্ছি লিখে ফেলছে নুসরাত মিম, তোমার উত্তর ভুল। তিথি পাল, মায়ের খাওয়া একটা আমার কাছে, ভুল উত্তর দিছে। পূজা রয়, ভুল উত্তর। উল্ফাতারা, ভুল উত্তর। অর্পিতা মন্ডল, অর্পা, ভুল উত্তর। ইসরাত জাহান, ভুল উত্তর। মাশরাফি আকিব, সেও ভুল উত্তর দিছে। অভিজিৎ রায়, তোমার উত্তর ভুল। ওকে, মোবাশির আনিকা ভুল উত্তর দিছে, গনেডিয়ার স্পোরের নাম লিখছে মিউকর। সঞ্জিদা নাহার মেহেরিন, তোমার উত্তর ভুল হয়েছে। আর জোয়ান আক্তার আখি, ভুল উত্তর। দেখা যাক, এরপর তিতলি সরকার নন্দিতা, ভুল উত্তর। ঐশী সাহা, মিউকরের স্পোর হলো গনেডিয়া, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ ঐশী সাহা। তাসনিমুল জান্নাত অবনী, গনেডিয়া নিজেই স্পোর, মিউকরের স্পোর গনেডিয়া, সঠিক উত্তর তাসনিমুল জান্নাত অবনী। দীপান্বিতা, গনেডিয়া নিজেই স্পোর, থ্যাংক ইউ, সঠিক উত্তর। দীপায়ন নাগ ভুল উত্তর দিছে। বৃষ্টি পাইন ভুল উত্তর দিছে। ওকে, তাহলে দেখলা সবাই আবার ভুল করে ফেলছো। তিথিপাল এ মার খাবে আমার কাছে, তারপর নুসরাত মিম এরাও মার খাবে, যারা শুরুর দিকে ভুল উত্তর দিছে প্রত্যেকে মার খাবে, ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো কিন্তু ভুল করা যাবে না, আরেকটু চালাক হইতে হবে, একটু চালাক না হলে কি এই দুনিয়ায় টিকে থাকা যায়? ওকে, তাহলে এই বিষয়টা আমরা এরপর থেকে হচ্ছে আর ভুল করব না, ঠিক আছে? মূল দ্বারা, কাণ্ড দ্বারা, আমি যখন বলছিলাম যে আমি এই কোশ্চেনের সবগুলো কমেন্ট পড়বো, তখনই তোমাদের বোঝা উচিত ছিল যে এর মধ্যে কিছু একটু ঝামেলা তো আছেই। এরপর বুলবিল দ্বারা, তারপর পাতা দ্বারা, মূল, কাণ্ড, বুলবিল, পাতা, এইগুলো আগে আপাতত পড়িনি। আর পর্ণকাণ্ড দ্বারা, ঠিক আছে? আমরা এটা পড়বো, পাঁচটা পড়বো আমরা, ঠিক আছে? মূলে মনে রাখবা ডিএমসি সব। এই যে মনে করো যে আমরা এই যে মাঝখানে কি হলো, ঠিক করলাম যে শ্যাম ভাইয়ের সবকিছু বিক্রি করে দিব, শ্যাম ভাইয়ের চোখ দুইটা খুলে বিক্রি করে দিব, দাঁতগুলা খুলে বিক্রি করে দিব, হার্ট বিক্রি করে দিব, কিডনি, লাং, ব্রেনটা আমি শুধু খুলে নিয়ে নিব। শ্যাম ভাই যা একবার পড়ে সব মুখস্থ, তো শ্যাম ভাইয়ের ব্রেনটা যদি আমি খুলে লাগাই নিতে পারি তাহলে মনে করো আর কিছুই পড়া লাগবে না। মেডিকেলে আমাদের টোটালি যে অ্যানাটমি, বায়োলজি, ফিজিওলজিতে মেডিকেল লাইফ শুরু, এই যে আমাদের এখন যারা ব্যাচ, এরা এখনো ভাইয়ের কাছে পড়ার সৌভাগ্য হয়নি, কিন্তু আমরা যারা ভাইয়ের কাছে পড়ছি তারা জানি ভাই কত কনসেপশন ক্লিয়ার।
মানে এই যে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে শুরু করে মেডিকেলের মেডিসিন গাইনি সার্জারি পর্যন্ত প্রত্যেকটা টপিক ভাই এত সুন্দরভাবে ক্লিয়ার করা যে যখন তুমি বলতে যাবা দেখবে যে সবই সে পারে। তো তার ব্রেনটা খুলে আমি লাগাই নিতাম, আর বাকি জিনিসগুলো তোমরা যে যা চাইতে ভাগযোগ করে দিয়ে দিতাম, যার যেটা পছন্দ। তো ওই জিনিসগুলো যে দোকানে বিক্রি করবে সেই দোকানের নাম কি হবে? ডিএমসি শপ। সিয়াম ভাই জাতীয় মেধায় যেহেতু ছিল, তাই বিক্রি করবো ডিএমসি শপে। তো মনে রাখবা মূলধারা প্রজনন হয় ডিএমসি শপে। ডিতে ডালিয়া, অনেক কোনো সমস্যা হয়েছে? মতে মিষ্টি আলু, ডালিয়া মিষ্টি আলু। সিতে এই এমে কিন্তু মইনুল না, এমে হচ্ছে সিতে হচ্ছে কাকরোল। কাকরোল, ডালিয়া, মিষ্টি আলু। আমি যে কয়টা সবজির নাম লিখবো এর মধ্যে কোনটা সবচেয়ে তোমার পছন্দের এটা আমাকে কমেন্ট বক্সে জানাবা। সতে হচ্ছে শতমূলি, আর পথে হচ্ছে পটল। ডালিয়া, মিষ্টি আলু, শতমূলি, কাকরোল, পটল। এখানে এই পাঁচটার মধ্যে কোনটা তোমার সবচেয়ে ফেভারিট আমাকে জানাও। আমি আলু সবচেয়ে বেশি পছন্দ করি। আলু দুনিয়ায় এমন একমাত্র খাবার যেটা ছাড়া আমি বাঁচি না। মানে যদি আমাকে বলে একটা গান গাইতে আলুর উদ্দেশ্যে, তাহলে আমি এই গানই গাবো। তুমি মোর জীবনের ভাবনা, পেটের সুখের দোলান, নিজেকে আমি ভুলতে পারি, আলুকে যাবে না ভোলা। এই সেই আলু। তো দেখো আলু হচ্ছে আমার সব থেকে ফেভারিট বললাম, আর সেকেন্ড ফেভারিট হচ্ছে পটল। তো তোমারও কোনটা পছন্দের একটু আমাকে কমেন্ট বক্সে জানাই ফেলো। নামগুলো আমরা মুখস্থ করতেছি, করতে করতে ডিএমসি সব। ডিতে ডালিয়া, এম এ মিষ্টি আলু, সিতে কাকরোল, শতে শতমূলি, পথে পটল। তাহলে ডালিয়া, মিষ্টি আলু, কাকরোল, শতমূলি, পটল। গানের কি কোনো প্রশংসা আসছে নাকি হা হা পড়তেছে? দেখা যাক। এই তো ঠিক আছে। সুমাইয়া ফেরদৌস নীতি মিষ্টি আলুর দলে, বিনতে ইসলাম ডালিয়া। তারপর দেখতে পাচ্ছি ইফাত জাহানের কোনোটাই পছন্দ না। মেহেরুন তৃপ্তি কাকরোল, তাসনিমুল জান্নাত অবনী আমার দলে, আমার ছোট বোন, ও একদম আপন বোন, আলু ওরও পছন্দ। মনীষা মন্ডল একটাও পছন্দ না। ঐশী সাহা পটল, ওকে। এই তো আলমগীর, আকিব, নন্দিতা, এই যে আমার ভাই বোনেরা, এদের আলু পছন্দ। থ্যাংক ইউ সো মাচ যাদের আলু পছন্দ তাদের জন্য। ওকে, মিষ্টি আলু। মিষ্টি আলু কি খাইবে? আলু যদি মিষ্টি হয় অনেক বল রাগ হয় না? এই মিষ্টি আলু খাওয়া আর মুড়িতে জিলাপি খাওয়া, যে মুড়ি মাখার মধ্যে ইফতারিতে যারা জিলাপি দেয়, এরা দুজনে একই গোত্রের মানুষ। মিষ্টি রিলেটেড কিছু দেখলে আমার সহ্য হয়। তাহলে খেয়াল করো, এটা আমরা মনে রাখতে পারবো কাণ্ড দ্বারা। এবার চলে আসি মূল পড়ে ফেলছি, সরি কাণ্ড দ্বারা এবার পড়বো। কাণ্ড মনে একবার যে আমি তো আসলে পুরান ঢাকায় থাকি, পুরান ঢাকার মানুষ। তো পুরান ঢাকায় আমার একজন ইয়ে আছে, আমার ভালোবাসা, আমার সব। সে বাংলা সিনেমায় একসময় অভিনয় করতো। পরে আমি যখন তাকে ভালোবাসলাম, তারপর সে অভিনয় ছেড়ে দিল। ওর নাম বলে আর আমি তোমাদেরকে কষ্ট দিব না। ওর নাম হচ্ছে অপু। অপুর বাসা এখন হচ্ছে চকবাজারে। অপু চকবাজারে। তাহলে কাণ্ড দ্বারা প্রজনন হয় কার কার মনে রাখবা? অপু। কে অপু? অপু ভাবি চকবাজারে। অপুর অতে আনারস, কতে পুদিনা। এটা কি নাম ভাই? এই নামটা আমার খুব খারাপ লাগছে। পুদিনা এটা কি? তাহলে আনারস, পুদিনা। তুমি যাকে সবচেয়ে বেশি অপছন্দ করো আজকে তো মেসেঞ্জারে তার নাম দিয়ে রাখবা পুদিনা। তারপর চতে চন্দ্রমল্লিকা, কতে কলা, আর বাতে যেটা আমরা নিয়মিত খেতে পছন্দ করি। এয়ারপ্লেনে দিয়ে নিবি না? খেয়াল করি কি বললাম? আনারস, পুদিনা, চন্দ্রমল্লিকা, কলা, বাস। সমস্যা হচ্ছে কতক্ষণ আগে বলে আসছিলাম। সবাই কি এখন ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা একটু লিখে কমেন্ট করে ফেলো। আমি সরি, একটুখানি ইন্টারাপশন হয়ে গেছিল মেবি। আমি ভয়টা পাচ্ছিলাম যে কখন কলটা চলে আসে। তাহলে খেয়াল করে মূল হচ্ছে কি বললাম? ডালিয়া, মিষ্টি আলু, কাকরোল, শতমূলি, পটল। কাণ্ড বললাম হচ্ছে অপু চকবাজারে। অতে আনারস, পুতে পুদিনা, চতে চন্দ্রমল্লিকা, কতে কলা, বাতে বাস। এটা কিন্তু ভুল করা যাবে না ভাই, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। সবাই ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করো সবাই। বুলবিল বা কক্ষমুকুল দ্বারা চুপড়ি আলু। চুপকে 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 মে আলু খালিগা, ये है বুলবিল। বুলবিল দিয়ে কি বললাম? চুপড়ি আলু। বুলবিল দিয়ে চুপড়ি আলু। পাতা পাথর কুচি। কঠিন, এই কঠিন জায়গা পড়াচ্ছি।
আর পর্ণকাণ্ড এটা তোমরা এমনি বলবা না, অমনি বলবা না, ফণিমনসা। চলো, এই ইম্পর্টেন্ট টপিক, ভয়াবহ ইম্পর্টেন্ট টপিক। এরপর আর একটা টপিক আছে, এটা লাস্ট। তাহলে মূল দিয়ে খেয়াল করি। মূল হচ্ছে ডিএমসি শপ, ডালিয়া, মিষ্টি আলু, কাকরোল, শতমূলি, পটল। কাণ্ড বললাম অপু চকবাজারে। অপু কে? ভাবি। আমার ভাবি না, তোমাদের ভাবি। অতে আনারস, পুতে পুদিনা, চতে চন্দ্রমল্লিকা, কতে কলা, বাতে বাস। বুলবিল হচ্ছে চুপড়ি আলু, পাতা হচ্ছে পাথরকুচি, পর্ণকাণ্ড ফণিমনসা। পর্ণকাণ্ড ফণিমনসা। ওকে, তাহলে সবাই লিখে ফেলো যে চুপড়ি আলুর প্রজনন হয় কিসের মাধ্যমে? চুপড়ি আলুর প্রজনন হয় কিসের মাধ্যমে? লিখে ফেলো, চুপড়ি আলুর প্রজনন হয় কিসের মাধ্যমে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন লিখবা কলার প্রজনন কিভাবে হয়? কলা কার মধ্যে ছিল? মূল, কাণ্ড, পাতা নাকি বুলবিল? এই দুটো প্রশ্ন উত্তর দিবা। তোমাদের সবার কমেন্ট আমি পড়বো এবং আমাকে ঠিকমতো শোনা এবং দেখা যাচ্ছে কিনা একটু ফোনটা। ঠিক আছে। ওকে, ওকে, বুলবিল দ্বারা ঠিক আছে, চুপড়ি আলু বুলবিল। ওকে বুলবিল, থ্যাংক ইউ। ওকে 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 বুলবিল, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে কলম। কলম, আমি দুইটা কলম পড়াই সব সময়, এই দুইটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আর একটা লাগে থিওরিটিক্যালের জন্য। আমাদের খেয়াল করো, দাবা কলম, জোড়া কলম আর চোখ কলম। দাবা কলম, জোড় কলম, চোখ কলম। দাবা কলম তো মনে একবার, আমার একবার কি হলো, আমার এক সময় তো আসলে আমি কখনো একটা প্রেম করতাম না, আমি দুইটা প্রেম করতাম এক সময়। এটা ক্লাস 2 এর ঘটনা। ক্লাস 2 তে থাকতে যখন দুইটা প্রেম করতাম, আমার প্রথম গার্লফ্রেন্ডের নাম ছিল লিবু। লেবু, ওর নামটাও নিজেই চেঞ্জ করে লেবু রাখছিল, যাতে আমি ওকে লেবু বললে ওর মনের মধ্যে আই লাভ ইউ শুনে, লাভ ইউ লেবু। আর দ্বিতীয় গার্লফ্রেন্ডের নাম ছিল হচ্ছে জুই। তো একদিন কি হলো, ধরা খেয়ে গেলাম। আমি জুইয়ের সাথে পেপসি খাচ্ছিলাম, ওই যে 1 টাকার যে লম্বা লম্বা পেপসি পাওয়া যায় না, এক পাশে আমি খাচ্ছিলাম, এক পাশে ও খাচ্ছিল। কি রোমান্টিক সিন, জাস্ট ইমাজিন। এমন সময় লেবু এসে আমাকে ধরে ফেললো। ধরার পর তো লেবু আর জুইয়ের মধ্যে বিশাল মারামারি। তো এই মারামারি তো আমি ঠেকাতে পারছি না, চেষ্টা করতেছি। আসলে দুজনের মিলে কিন্তু আমাকে মারা উচিত ছিল, বাট দুইজনেই আমাকে এত ভালোবাসে যে ওদের মধ্যে মারামারি বেঁধে গেছে। এরপর আমি বললাম ঠিক আছে, লেবু একটা চেয়ারে ঠান্ডা হয়ে বসো। এই যে একটা চেয়ারে লেবু ঠান্ডা হয়ে বসছে, এটা লেবু। আর এই যে একটা চেয়ার, এখানে বললাম যে জুই তুমি ঠান্ডা হয়ে বসো। জুইও ঠান্ডা হয়ে বসছে। লেবু আর জুই ঠান্ডা হয়ে বসার পরে আমি মাঝখানে বসলাম, এখানে একটা টুল নিয়ে আমি বসলাম। তো লেবু আর জয়ী, আমি বললাম যে ঠিক আছে, তাহলে তোমরা দুইজন এবার দাবা খেলো। দাবা খেলার পর যে জিতবে আমি তার, যে লাস্টে হচ্ছে চেকমেট করতে পারবে আমি তার। তারপরে লেবু আর জয়ী দাবা খেললো। তাহলে তোমাদের মনে রাখতে হবে, মইনুল ভাইকে পাওয়ার জন্য লেবু জয়ী দাবা খেলে। তাহলে দাবা কলমের উদাহরণ দুইটা, একটার নাম লেবু আর একটার নাম জয়ী। শেষ। দাবা কলমের উদাহরণ কয়টা বললাম? দুইটা, লেবু জয়ী। জোড় কলম, জোড় কলমে একটা কাহিনী আছে। স্টক সাইয়ন, ঠান্ডা মাথায় মনে রাখো কি বললাম, স্টক আর সাইয়ন। অনেক ট্যাপটাতে এই যে হচ্ছে একটা আম গাছ আর এটা একটা লিচু গাছ। তো আমি লিচু গাছ থেকে ডালটা কেটে আনছি, এই যে লিচু গাছ থেকে জাস্ট ডালটা কেটে নিয়ে আসলাম, কেটে এনেই আম গাছে লাগাই দিছি। তো যেটা আমি কেটে নিয়ে আসলাম এটাকে বলে সাইয়ন, আর যে গাছে লাগাবো এটা বলে স্টক। তাহলে এটা কিন্তু আম গাছ, এই আম গাছে লাগাইলাম, এতে লিচু হয়নি, আম গাছে লাগাইছি। কিন্তু খেয়াল করো, তাহলে এবারে এই যে লিচুর ডাল, এই লিচুর ডালে আম হবে না লিচু হবে? সবাই কমেন্ট করে বলো। এই যে লিচুর ডাল, লিচুর ডালে লিচু হবে না আম হবে? সবাই কমেন্ট করে বলো। অনেক তুই জানিস আমি কারে খুঁজতেছি, ওরে কমেন্ট বক্সে পাইলে একটু ডাকছিস। ঠিক আছে, লিচু হবে নাকি আম হবে এই ডালে? আমার এই প্রশ্নের উত্তর দাও। আম গাছে এনে লাগাইছি, লিচুর ডাল। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করো, আমি অপেক্ষা করতেছি। একদম আমি অনন্তকাল অপেক্ষা করবো তোমাদের স্পেসিফিক কমেন্টের জন্য। লিচু বলতে স্যার, কে আম বলবে? এই আম গাছে লাগাচ্ছি, কিন্তু আম গাছে লাগাচ্ছি লিচুর ডাল। তো কি বলে দেখা যাক, কেউ কি আছে? সবাই লিচু। কেউ আম লেখে না, সব কমেন্ট দেখে দেখে লিখতেছে একজন একটা একজন, এই কারণে আম লিখতেছে না। ভাই যার মনে আম আসতেছে সহজ মনে লেখো যে আমার মনে আম আসছিল ভাই।
তো মনে রাখবা ভাইয়া যে যে গাছে লাগাই তার উপর বৈশিষ্ট্য না, যে ডালটা আনবো তার উপর বৈশিষ্ট্য নির্ভর করে। তাই ফুল ও ফলের চরিত্র নির্ভর করে সাইয়নের উপর, স্টকের উপর না না না, এই স্টকের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, মনে রাখবা। তাহলে ফুল ও ফলের চরিত্র নির্ভর করে কার উপর? সাইয়নের উপর, স্টকের উপর নির্ভর করে না। তো একবার কি হলো, আমি হচ্ছে একটা মেয়ের উপর ক্রাশ খেলাম, তো মেয়েটার চোখ দেখেই ক্রাশ খেলাম। আজকাল কি হয়, মানুষজন মাস্ক পরে, তাই চোখের দিকে তাকালেই দেখবা যে प्यार हो जाता है। ওই যে একটা গান আছে না শাহরুখের, কি জানি একটা মুভি, তুঝমে রব দিখতা হে ইয়ারা মে কিয়া করু, ওই একটা গান আছে না অনেক, ওই রকম প্রেম হয়ে যায়। তো যে মেয়েটার দিকে প্রেম হয়ে গেল আমার, ওই মেয়েটার চোখগুলো এতই সুন্দর ছিল, একদম কুলবরের মতো, এরকম বড় বড় কুলবরের মতো চোখ ছিল। তাই মনে রাখবা যে চোখ দেখে ক্রাশ খাইছিলাম, কেমন চোখ দেখে? কুলবরের মতো চোখ দেখে। আর এই চোখ দেখে যেই আমি তারপর থেকে কি দিছিলাম? গোলাপ নিবেদন করছিলাম। তাই চোখ কলমের উদাহরণ দুইটা, কি কি? কুলবরই আর গোলাপ। ঠান্ডা মাথায় এই দুটা মনে রাখলেই কাজ সারা। তার চোখ কলমের উদাহরণ কি কি বললাম? কুলবরই গোলাপ, কুলবরই গোলাপ। জোড়ার মধ্যে বৈশিষ্ট্য কার উপর ডিপেন্ড করে? সাইয়নের উপর। দাবা কলম, কে কে দাবা খেলে? লেবু আর জুই, লেবু আর জুই দাবা খেলে। ওকে, আমরা এরকম মনে রাখতে পারলে মোর দ্যান এনাফ। আবার খেয়াল করি, তাহলে দাবা খেলে কে কে? লেবু আর জুই, লেবু আর জুই দাবা খেলে। জোর কলম কি বললাম? সাইয়ন। চোখ কলম বললাম কি? কুলবরই আর গোলাপ। চোখ কলম বললাম কুলবরই আর গোলাপ। ঠিক আছে, এটুকু আমরা মোটামুটি মনে রাখবো। সবাই লিখে ফেলো তো, পর্ণকাণ্ডের উদাহরণ কি? পর্ণকাণ্ডের উদাহরণ কি? সবাই লিখে ফেলো। এই জন্য আপনি আর্জেন্টিনা, পুরো আকাশটার মতো মন। আচ্ছা, মেহেরুন তৃপ্তি লিখছেন, এই কারণে আমি রিপ্লাই দিচ্ছি যাতে করে আমারটাও পড়ে। প্রজ্ঞা দাস কখনো আমার কমেন্ট পড়েন না, তাই ভুল করে লিখলাম। প্রজ্ঞা দাস আর কে বি কে কলেজের সজলের স্যারের মেয়ে, আমি তোমাকে চিনি, তোমার কমেন্ট পড়লাম আজকে। ঠিক আছে, সায়ন্তিকা শ্রাবন্তী, ফণিমনসা, অনন্তহীরা, ফণিমনসা। আমি, তোমরা ভাবো যে আমি তোমাদের চিনি না, কিন্তু আসলে কিন্তু আমি তোমাদের অনেককেই চিনি। তোমরা কে কোন জায়গার, কার বাসা কোথায়, আমি সবসময় খোঁজ খবর নিই। হয়তো তোমাদের সাথে কথা হয় না, বাট তোমাদের আপডেট আমার কাছে থাকে। ঠিক আছে, জুই জামান, দাবা খেলবো, লেবু কোথায়? আচ্ছা, ওকে। শেখ রুয়েন রহমান, ফণিমনসা, মাহির মাহাদি, ফণিমনসা, মৈত্রী পূজা, পুষ্পিতা রয়, অমিতাভ, অমিত, ক্যাকটাস। হ্যাঁ, ক্যাকটাস মানে কি ফণিমনসা? আচ্ছা, হইতে পারে। যাই হোক, ইমোজি দিতেছে তো কনফিডেন্ট মনে হচ্ছে, ওর সাথে তর্কে না যাই। মিসবা সাহেব, আমরা বলি এক কথা, নিজের পাপের কথা অকপটে এভাবে বলতেছে, কি একটা অবস্থা। আচ্ছা মিসবা, ঠিক আছে, ধন্যবাদ। মিসবার নাম হচ্ছে, ডাক নাম হচ্ছে সুইটি, এবং মিসবা শ্যাম ভাইকে ভালোবাসে, শ্যাম ভাই মিসবাকে অনেক ভালোবাসে। নির্মল অধিকারী কেউ আঙ্কেলের আইডিতে কমেন্ট করছে, যাই হোক, থ্যাংক ইউ। এস এ দিয়া, পুষ্পিতা সাহা, ঠিক আছে, ওকে। মৈত্রী পূজা আমাকে চেনেন দিয়ে ভাইয়া, তোমাকেও চিনি। সুমায়ানুর জয়া, হুমায়ুন তাসনিম ভাই আমার কমেন্ট কখনোই পড়েন না, হুমায়ুন তাসনিম দ্বিতীয়বার পড়ে দিলাম। মাহবুবুর রহমান মিম, নূপুর ইসলাম, ফণিমনসা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ তোমাদের কমেন্টগুলা। জয় দাস, আমি আবার পরে কোশ্চেন করব এবং তোমাদের সমস্যাগুলো দেখব। তোমার নামটা পড়া খুব কঠিন, চন্দি ভট্টাচার্য। তারপর হচ্ছে এই যে তাসনিমুল জান্নাত, অবনী সঠিক করে দিছে, একটা স্যার ফণিমনসা আলাদা, আমি এমনটা জানতাম। সুমাইয়া নূর জাভা লিখছে, 22 ব্যাচে যারা আছে তারা আমাদের জন্য কিছু বলেন প্লিজ, অনেক চিন্তায় আছি। 22 ব্যাচে যেহেতু আসলে রেস্ট নাও আপাতত, তোমার আপাতত টেনশন করার কোনো দরকার নেই। মিসবা আশরাফ, মইনুল ভাইয়ের নিষেক সম্পর্কে জানতে চাই। না, ঠিক আছে, ধন্যবাদ মিসবা তোমাকে। মাশরাফি আকিব, জি ভাই প্লিজ। ভাইয়া তোমাদের 22 ব্যাচের জন্য আমি রিপিট করছি, তোমাদের এখন টেনশন নেই, দরকার নেই, নিয়মিত ক্লাসগুলো করো, আর কোনো কোর্স রান করলে খেয়াল রেখো। আর যদি খুব টেনশন করতে ইচ্ছা হয়, তাহলে এখন থেকে খুলনা মেডিকেল একটা ভাইয়া বাসায় নিয়ে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি পড়তে পারো। যদি মনে হয় যে হ্যাঁ ভাইয়া আমার বাসায় একটা টিচার নেওয়ার সামর্থ্য আছে, বাবা মায়ের সমস্যা নেই, তাহলে 22 ব্যাচের যারা আছো তারা বাসায় একটা টিচার নিয়ে পড়তে পারো। সঞ্জিতা স্বর্ণা, তোমার কমেন্টও পড়ে দিলাম। ঠিক আছে, আমি এটাই ভেবে রাখছি যে সিয়াম ভাইয়া আর মিসবার যদি ছেলে মেয়ে হয়, সেক্ষেত্রে নাম হবে সিয়াম আশরাফ বা শাশরাফ বা মিয়াম, মিসবা প্লাস সিয়াম মিয়াম, বা মিসবা আশরাফ তো, বা হাদিউর রহমান মিসবা। ঠিক আছে, ধন্যবাদ, এই নামটা ভালো ছিল। তো তারপরে খেয়াল করি আমরা এবার অযৌন জননের দিকে যাব। তার আগে আরেকটা কঠিন প্রশ্ন করে আসতে চাই, সবাই উত্তর দিবা। বলতো যে
ফুল ও ফলের চরিত্র নির্ভর করে কার উপর, স্টকের উপর নাকি সাইয়নের উপর? সবাই এটার উত্তর দিবা। এখন আমরা অযৌন জনন পড়বো। ঠান্ডা মাথায় এই অযৌন জননটা একটু পেঁচায়, একটু প্যাচে, এই জায়গাটা একটু বুঝে পড়তে হবে। খেয়াল করো ঠান্ডা মাথায়, ডিম্বাণু আমার কাছে কি আছে, আমার কাছে নাই, সরি, আমার ভবিষ্যৎ তোমাদের অপু ভাবির কাছে কি আছে, ডিম্বাণু। এই ডিম্বাণু থেকে ওই যে তোমরা অনেকে বলতে পারো যে ওই অপু বিশ্বাসের একটা ছেলে হয়েছে না, শাকিব খান দায় নিছে, এই ছেলেটা শাকিব, অপু বলছে আবার শাকিব খানের ছেলে না, মানে একটা প্যাচগোছ চলতেছে। আসলে বাচ্চাটা কার, কিভাবে হয়েছে খেয়াল করো। ডিম্বাণু থেকে নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি হয়েছে। ডিম্বাণু থেকে নো ফার্টিলাইজেশন, এনএফ মানে হচ্ছে নো ফার্টিলাইজেশনে যদি ভ্রূণ তৈরি হয় তাহলে তাকে বলে পার্থেনোজেনেসিস। তাহলে হোয়াট ইজ পার্থেনোজেনেসিস? সংজ্ঞায় পরীক্ষায় আসে। ডিম্বাণু থেকে ব্লারিং, ব্লারিং ইস্যু নিয়ে কোনো টেনশন নাই, জাস্ট অপেক্ষা করো, আমি একটা গান গাবো, গান গাইতে গাইতে ব্লারিং ইস্যু চলে যাবে। এটা কি ওয়াইফাই কানেক্টেড? না না না, দেখবো। ওকে, হ্যাঁ হ্যাঁ, ব্লারিং ইস্যু আছে, আমি চেক করছি, ঠিক আছে, সমস্যা নেই। ব্লার তুমি চলে যাও, ব্লার তুমি চলে যাও, ব্লার তুমি চলে যাও, চলে যাও, এই ব্লার তোমরা যাইতে বলছি না, ঠিক আছে, অপেক্ষা করো একটু, 10 সেকেন্ড অপেক্ষা করো, ব্লার চলে যাবে এক্ষুনি। আমার পরের কোশ্চেনের উত্তর দিয়ে ফেলো তোমরা, ঠান্ডা মাথায় ভেবেচিন্তে উত্তর দিবা। বলো তো কাকরোল কিসের উদাহরণ ছিল? কাকরোল কিসের উদাহরণ ছিল? কাকরোল মূল নাকি কাণ্ড? কাকরোল কিসের উদাহরণ ছিল, মূল নাকি কাণ্ড? সবাই এই প্রশ্নটার উত্তর দিবা। আর একটা কোশ্চেন করব, এই প্রশ্নটার উত্তর দিবা। মনোস্পোরিক প্রক্রিয়ায় শতকরা কত ভাগ স্পোর গঠন হয়েছিল? মোনো বাই ট্রাই টেট্রা, ট্রাই তো নেই, মোনো বাই টেট্রা, এর মধ্যে মনোস্পোরিক প্রক্রিয়ায় শতকরা কত ভাগ ভ্রূণথলি গঠন হয়েছিল? সবাই একটু কমেন্ট করো, ঠিক আছে? তাহলে ডিম্বাণু থেকে নো ফার্টিলাইজেশন ভ্রূণ তৈরি হলে তাকে বলি হচ্ছে পার্থেনোজেনেসিস। আর হরমোন প্রয়োগে বীজহীন ফল তৈরি করলে, শিট, এই বীজহীন ফলের উদাহরণ কি জানো? বীজহীন ফলের উদাহরণ হচ্ছে তোমাদের মিসবাহ ভাইয়া, বীজহীন ফল। তাহলে হরমোন প্রয়োগে মিসবাহকে কি করে দেওয়া হয়েছে? বীজহীন ফল বানাই দেওয়া হয়েছে। এই হরমোন প্রয়োগে বীজহীন ফল তৈরি করাকে বলে পার্থেনোকার্পি। তাহলে দুইটা জিনিস পড়াইতেছি, এখনো ব্লারিং আছে? না না, ঠিক আছে। তাহলে পার্থেনোজেনেসিস, পার্থেনোকার্পি, সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, একটু কমেন্ট করে ফেলো। তাহলে চলে আসি, ডিম্বাণু থেকে নো ফার্টিলাইজেশন ভ্রূণ হলে এটাকে বলি পার্থেনোজেনেসিস, আর হরমোন প্রয়োগে বীজহীন ফল হলে এটাকে বলি পার্থেনোকার্পি। এই পার্থেনোকার্পির উদাহরণ হচ্ছে লেবু, কমলা লেবু। তাহলে হরমোন প্রয়োগে বীজহীন ফল তৈরি করলে তাকে বলছি পার্থেনোকার্পি। উদাহরণ দুইটা, লেবু আর কমলা লেবু, লেবু আর কমলা লেবু। আচ্ছা বলো তো, একটা কঠিন প্রশ্ন পড়ায় আসছিলাম তোমাদের আগেই, নিউসেলাস থেকে, নিউসেলাস থেকে নো ফার্টিলাইজেশনে যদি ভ্রূণ তৈরি করা হয়, নিউসেলাস থেকে নো ফার্টিলাইজেশনে যদি ভ্রূণ তৈরি করা হয় তাকে কি বলা হয়েছিল? সবাই একটু মনে করে কমেন্ট করো, তোমাদের জন্য এই জায়গাটা ফাঁকা রাখলাম। ওকে, একটা কঠিন জিনিস পড়াইছি, এই মেয়েরা যদি ডিম্বাণু দিয়ে ভ্রূণ তৈরি করতে পারে, তুমি আমি ছেলে মানুষ না, আমরা পারবো না? অবশ্যই পারবো। তার জন্য কি করতে হবে? তামাক খাইতে হবে, একটা গান গাইতে হবে, তুমি তামাক ছাড়ো, তামাক ধরো, আগুন জ্বালিয়ে দাও, তুমি তামাক ছাড়ো, তামাক ধরো, আগুন জ্বালিয়ে দাও, আগুন জ্বালালে উড়ে যাবে পাখি, আগুন জ্বালালে উড়ে যাবে পাখি। আর বলবো না। তো খেয়াল করো, শুক্রাণু থেকে যদি নো ফার্টিলাইজেশনে ভ্রূণ তৈরি করা হয় তাকে বলে হচ্ছে অ্যান্ড্রোজেনেসিস। ছেলেদের বিষয় তো, তাই নাম হয়েছে অ্যান্ড্রোজেনেসিস। এই অ্যান্ড্রোজেনেসিস উদাহরণ হচ্ছে তামাক। অ্যান্ড্রোজেনেসিস উদাহরণ কি? তামাক। ঠিক আছে, তাহলে শুক্রাণু থেকে নো ফার্টিলাইজেশনে ভ্রূণ তৈরি করলে তাকে কি বলে? অ্যান্ড্রোজেনেসিস। অ্যান্ড্রোজেনেসিস উদাহরণ কি? তামাক। ডিম্বাণু থেকে নো ফার্টিলাইজেশনে ভ্রূণ হলে তাকে বলে পার্থেনোজেনেসিস। হরমোন প্রয়োগে বীজহীন ফল তৈরি করলে তাকে বলে পার্থেনোকার্পি। এই পার্থেনোকার্পি উদাহরণ হচ্ছে লেবু আর কমলা লেবু। আর নিউসেলাস থেকে ভ্রূণ তৈরি করলে তাকে বলে, আমি জানি কমেন্ট বক্সে সবাই লিখে ফেলছো, অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। টার্মটা খুব কঠিন তাই অনেকে লিখতে কষ্ট হচ্ছিল। অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি, অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি।
আর এই পাশে শুক্রাণু থেকে নো ফার্টিলাইজেশন ভ্রূণ হলে যাকে বলে অ্যান্ড্রোজেনেসিস। উদাহরণ হচ্ছে তামাক। আই হোপ তোমাদের এই টপিকটাতে কোনো সমস্যা নেই। আমার হাতের লেখা যদিও খারাপ, তারপরে একটা এসএস নিয়ে হলো এবং কমেন্ট করো ডান। আমি বাদে এসএস নাও, কারণ আমাকে দেখলে আর পড়া হবে না, আমার যে চেহারা জঘন্য। এমনিতেও অনেক টায়ার্ড, অনেক কষ্ট হয়েছে, ঠান্ডাতে খেয়াল করো। শুক্রাণু থেকে নো ফার্টিলাইজেশন ভ্রূণ তৈরি করলে তাকে বলে অ্যান্ড্রোজেনেসিস। তামাক, অ্যান্ড্রোজেনেসিস উদাহরণ কি বললাম? তামাক। ডিম্বাণু থেকে নো ফার্টিলাইজেশন ভ্রূণ হলে পার্থেনোজেনেসিস। হরমোন প্রয়োগে বীজিন ফল, পার্থেনোকার্পি। লেবু, কমলা লেবু। নিউসেলাস থেকে নো ফার্টিলাইজেশন ভ্রূণ হলে তাকে বলে অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। আশা করা যায় কারো কোনো সমস্যা নেই। অনেক আপনার গান ভালো না ভাই, একটা হিন্দিতে গান শুনতে চাই। मैं हूँ जियान, मैं बहुत अच्छा গান গাতা हूँ। ঠিক আছে, আপনার আসলে প্রফেশনাল গায়ক হওয়া উচিত ছিল। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি, কিন্তু ওই যে বললাম আইয়ুব বাচ্চা জেমসের জন্য হয়ে ওঠা হয়নি। ওকে, ঠিক আছে, আমরা মনে হয় এই টপিকটা পারবো। তাহলে আমাকে বলো, শুক্রাণু থেকে নো ফার্টিলাইজেশনে ভ্রূণ হয়, এটাকে বলি অ্যান্ড্রোজেনেসিস। এর উদাহরণ কি? সবচেয়ে সহজ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনটাই প্রথমে করে দিলাম। আজকে কিন্তু ক্লাস অনেক লম্বা নিয়ে ফেলছি, স্টিল তোমাদের রেসপন্স আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমার লাইফ টাইমে নিয়ে সব থেকে বড় ক্লাস এটা। এত বড় ক্লাস আমি এর আগে কোনোদিন কখনো নিইনি। আচ্ছা, এরপরে চলে আসি লাস্ট টপিক বললাম, যেটা আগে বলে আসি ভাইয়া। IRRI, ইরি, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। BRRI। যদি আমাকে কেউ কখনো জিজ্ঞেস করে আমি সব থেকে বেশি কোনটা পড়াতে পছন্দ করি, আমি সবসময় উত্তর দিই সাধারণ জ্ঞান। এবং প্রত্যেক বছরে আমার স্টুডেন্টরা সহ, মানে আমার সাথে সম্পর্কিত সবাই জানে যে আমি সাধারণ জ্ঞান পড়াতে কত পছন্দ করি। তোমরাও দেখবা আমি কোচিং এর শুরুর ক্লাস বা শুরুই করি সবসময় সাধারণ জ্ঞান ক্লাস দিয়ে। তো এই IRRI, ইরি মানে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। আর বিড়ি মানে কিন্তু সিগারেট না। এই বিড়ি আর সিগারেটের মধ্যে পার্থক্য কি? কে কে জানে একটু আমাকে জানাই দাও তো, একটু জ্ঞান অর্জন করি তোমাদের থেকে। বিড়ি আর সিগারেটের মধ্যে পার্থক্য যে জানো লিখে কমেন্ট করে ফেলো। আর বিড়ি মানে হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। তাহলে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা হচ্ছে জয়দেবপুর গাজীপুর। আর ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউট হচ্ছে ফিলিপাইনের ম্যানিলাতে। তাহলে ইরি কোথায়? ফিলিপাইনের ম্যানিলায়। বিড়ি কোথায়? জয়দেবপুর গাজীপুর। তাহলে বিড়ি কোথায় বললাম? জয়দেবপুর গাজীপুর। ইরি কোথায় বললাম? ফিলিপাইনের ম্যানিলাতে। ম্যানিলা, ঠিক আছে। তাহলে ইরির সদর দপ্তর কই? ম্যানিলা। বিড়ির সদর দপ্তর কই? জয়দেবপুর। রোগমুক্ত ধানের জাত কোনটি বা কোনগুলা? BR10, BR14, BR15। এই বিয়ার মানে কিন্তু অন্য কোনো বিয়ার না। বিয়ার অর্থ কি বুঝো? যদি কেউ জানো তাহলে আমার একটু জানাও, আমি একটু জ্ঞান অর্জন করি। মানে কোন বিড়ি সিগারেটের পার্থক্য কি লিখছে? সিগারেট নিয়ে এরা খুব মানে রিসার্চ করছে। দেখি যে ফিল্টার আছে, ফিল্টার নাই। আচ্ছা, দেখি সব বলছে আর কি। কমেন্ট করলে কেস খেয়ে যাবো, কেউ কমেন্টস করো না। একটা ডিজিটাল আর একটা অ্যানালগ। ফাহাদ, আচ্ছা তাহলে তুমি কোন দলে আছো, ডিজিটাল না অ্যানালগ? তিতলি সরকার নন্দিতা, বিড়ির দাম কম, সিগারেটের দাম বেশি। সিগারেট দামি, বিড়ি কম দামি। হ্যাঁ, এই নলেজটা আমার আছে। যারা এইটুকু জানে তারা আলহামদুলিল্লাহ। উত্তর দিলে আপনি বলবেন আমার সাথে বিড়ি বা সিগারেটের সম্পর্ক আছে। বিড়িতে ফিল্টার থাকে না, অনন্ত হীরা লিখছে। ইন রিপ্লাই সঞ্জিতা লিখছে বিড়িখোর মেবি। না, এইভাবে বলা ঠিক না। এই যে তাসকিন রহমান, বিয়ার মানে নাকি মদ, সে নাকি জানে। এরপর দেখতেছি মনীষা মন্ডল লিখছে বিড়ি নাম শুনলেই তো মনে হয় দাম কম। আই এগ্রি টু ইউ। আসলে বিড়ি নাম শুনলে মনে হয় দাম কম। বিয়ার মানে মদ আর মদ মানে বিয়ার। আচ্ছা, ঠিক আছে, ওকে। রাশিক রায়হান, থ্যাংক ইউ সো মাচ। জান্নাতুল কনা, বিড়ি খেলে বিড়িখোর, সিগারেট খেলে স্মোকার। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো যেটা বলতেছিলাম, রোগমুক্ত ধানের জাত হচ্ছে তিনটা: BR10, BR14, BR15। BR10, 14, 15 নামগুলো মনে রাখতে হবে। একজনের নাম হচ্ছে গাজী, আরেকজনের নাম হচ্ছে মুক্তা, আমার বড় বোনের নাম মুক্তা, আরেকজনের নাম হচ্ছে মোহিনী। তাহলে 1 গাজী, 2 মুক্তা, 3 মোহিনী। তাহলে রোগমুক্ত ধানের জাত তিনটা: গাজী, মুক্তা, মোহিনী। আর এই পাশে বললাম BR10, BR14, BR15। BR10, 14, 15, গাজী, মুক্তা, মোহিনী।
ইরি ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, ফিলিপাইনের ম্যানিলা, বিডি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, জয়দেবপুর, গাজীপুর। ঠিক আছে, মনে থাকবে সবাই। তাহলে রোগমুক্ত ধানের জাত বিআর সংখ্যা কত কত বলো তো? সংখ্যাগুলো সবাই লিখে কমেন্ট করে ফেলো, তোমাদের এই কমেন্টটা দেখবো। আর লাস্ট কোশ্চেন, ফিলিপাইনের ম্যানিলাতে কার সদর দপ্তর অবস্থিত? বিআরআরআই নাকি আইআরআরআই, মানে ইরি না বিডি, কার সদর দপ্তর অবস্থিত ফিলিপাইনের ম্যানিলাতে? এই পর্যন্তই আজকের ক্লাস। আমি যে বিষয়টা বললাম আবারও সবাই খেয়াল রাখবা যে এই মুহূর্তে আমি তোমাদের সাজেস্ট করছি সবাইকে অনলাইন আর অফলাইন পার্সোনাল কোনো টিউটর বা কারো দায়িত্বে নিজেকে দিয়ে দেওয়ার, যাতে তোমার চান্সটা স্মুথ হয়, যে তোমার দায়িত্ব নিবে সে যেন তোমাকে চান্স পাওয়া দিতে পারে। কোনো সমস্যা থাকলে যোগাযোগ করতে হবে কার সাথে? আমার সাথে। কিভাবে? হোয়াটসঅ্যাপ, ফেসবুক, যে কোনো ভাবে আমার সাথে যোগাযোগ করতে পারো, যোগাযোগ করার চেষ্টা করতে পারো। আর না পাইলে ডিরেক্ট বিকালবেলা অফিসে চলে আসবা। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কেউ চায় তাহলে অনেকে আছে, লিখেও দিতে পারবে কমেন্ট বক্সে, সমস্যা নেই। যদি কারো কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করিও, আর শুরু করে দাও, দেরি করিও না। ইনশাআল্লাহ তোমাদের সবার সাথে আমার দেখা হবে বিজয়, তোমাদের গায়ে থাকবে সাদা অ্যাপ্রন। ইনশাআল্লাহ আসি।